লাইভে গেছো? কথা শুরু করলো। হ্যাঁ, শুরু করো না, কথা শুরু করো। হ্যাঁ 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 হ্যাঁ, কথা বলো, কথা বলো, কথা বলো। এবার শোনা যায় স্যার? এবার শোনা যায়? Shit. সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আশিস কুমার বাগচি, 29-30তম বিসিএস এডুকেশন ক্যাডার। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক চড়াই উতরাই একটা মনে করেন একটা বাধা আর কি পেরিয়ে মার্চ ফরওয়ার্ড করলাম। তো আজকে মার্চ ফরওয়ার্ডে যারা এত সময় পর্যন্ত অপেক্ষা করছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা এত সময় বসে এখনো আছেন আমাদের সাথে। অনেক চেষ্টা করেছি, এখানে মেঘ অনেক নেটওয়ার্কের সমস্যা ছিল। ওবায়দ স্যারকে অসংখ্য ধন্যবাদ, অনেক হেল্প করেছেন আজকে লাইভে আসার জন্য। এর পরবর্তীতে আমাদের চিফ প্যাট্রন বাদল সৈয়দ স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এই মার্চ ফরওয়ার্ডের সাথে যারা সংযুক্ত আছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা আর কোনো কথা না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো আপনারা সবাই জানেন যে বিসিএস ভূগোল একটা বিষয় আছে 10 নম্বর, এছাড়া বিজ্ঞানে যে 15 নম্বর, সেখানে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের একটি প্রথম লাইন হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি, এর ইতিহাস। সুতরাং এটা বিজ্ঞানের এবং ভূগোলের একটি পার্ট। আজকের যে বিষয়টা ভূগোলের 1 ক্লাস, আর আজকের এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করব সেই বিষয়গুলো একটু এক নজরে দেখি। আজকে দেখব ভূগোল, মানচিত্র, মহাকাশ, মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবী, আহ্নিক গতি, বার্ষিক গতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান।
এক এক করে শুরু করব। আর একটু আজকে টাইম একটু দেবেন আমার সাথে, 2-2.5 ঘন্টা লাগবে, যেহেতু আমাদের অনেক টাইম চলে গেছে। আমি চেষ্টা করব একটু দ্রুত বলার জন্য। তো সবাইকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য, একটু মোটিভেট করার জন্য, একটু উৎসাহ দেওয়ার জন্য আমি একটু করি যে আমার কোচিং জগতে আমাকে 64 আশিস বাক্সি বলা হয়। কেন বলা হয়? যে 64টা জেলা আমি নাকি 18 সেকেন্ডে বলতে পারি। তো সেই 18 সেকেন্ডে একটু আপনাদের সামনে শোনাবো, যার কারণে একটু গিয়ার আপ হবেন, একটু টাইম নেব। প্রথমে সিলেট থেকে আসি। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটিকলা, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মিরপুর, কুষ্টিয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নওগাঁ, নবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজ, বগুড়া, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী। এরকম করে পৃথিবীতে যত কিছু আছে, আজকে আমার একটাই উদ্দেশ্য থাকবে, পৃথিবীর সবকিছু, শুধু বিসিএস সিলেবাস না, পৃথিবীর যত কিছু আছে যেটা পড়া যায়, আইনস্টাইনের মতন ব্রেন খাটিয়ে আপনাদের আর কি সেই তথ্যগুলো খুব সুন্দরে মুখস্থ করাবো। আর আপনাদের বলে রাখি, আমার ক্লাসে যেগুলো বৈশিষ্ট্য থাকবে, এখানে বেসিক থাকবে, শর্টকাট থাকবে, সুপার শর্ট থাকবে, সুপার ডুপার মেথড থাকবে, এরপর থাকবে হচ্ছে ক্যাপসুল, ভ্যাকসিন, ঝাড়, শেষ পর্যন্ত মাইকে ফু। অর্থাৎ কোন ভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন, ঠিক সেইভাবেই আপনাদের মেডিসিন দেওয়া হবে। তো আমরা আলোচনা চলে যাব। প্রথমে আসি ভূগোল। ভূগোলের আগে আমরা একটা বিষয় দেখব, এটা ইতিহাস এবং ভূগোলের দুটোই কাজে লাগবে। আপনারা মনে করবেন যে যীশু খ্রিস্ট এই যে সালে জন্মগ্রহণ করলেন, ঠিক তার 1 বছর পরে গিয়ে হচ্ছে গিয়ে আপনার 1 বছর হয়, 2 বছর হলে পারে 2 বছর, 3 বছর। আর যীশু খ্রিস্ট তো 0 সালে জন্মগ্রহণ করছে, যেহেতু ইংরেজি সাম্রাজ্যবাদ, গ্রেগরিয়ান এই মানচিত্র অনুযায়ী এই যীশু খ্রিস্টের জন্মসাল থেকেই শুরু করা হয়। সুতরাং আমরা এইটা একটু জানবো, যীশু খ্রিস্ট জন্মের পরে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 করে এই যে 2020 সাল, এই 2020 সালও কিন্তু একে বলা হয় 2020 এডি। অর্থাৎ যীশু খ্রিস্টের পরবর্তীতে যে সমস্ত সময়গুলো, এগুলো এডি বলা হয়। পরীক্ষা আসতে পারে এডি এর মিনিং কি। এডি হচ্ছিল অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি, অ্যানো ডোমিনি অর্থাৎ হচ্ছে ইন দ্য ইয়ার অফ লর্ড, অর্থাৎ যীশু খ্রিস্ট যে সালে জন্মগ্রহণ করছে তার পরবর্তীতে সেই যুগগুলোকে ধরাবে, সেখানে এডি অর্থাৎ অব্দ, খ্রিস্টাব্দ, খ্রিস্টের জন্মের পরবর্তী যে অব্দ। আর এদিকে যাবে, এখানে 1, 2, 3, 4, 5 এরকম করে যাইতে যাইতে এটা হচ্ছে বিসি, অর্থাৎ বিফোর খ্রিস্ট। বিফোর খ্রিস্ট মিনিং আসতে পারে বিফোর খ্রিস্ট। তাহলে অ্যানো ডোমিনি বিফোর খ্রিস্ট, এটা অনেক পরীক্ষা আসতে পারে, যেমন এএম আসে, এর পরবর্তীতে পিএম আছে। এগুলো একটু জানবেন, ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রে একটু সুবিধা হবে সাল তারিখ নির্ণয়ের জন্য। এবার আসি ভূগোল। আমরা এক একটা বিষয় আলোচনা করব। যে ভূগোল, এই ভূগোল হচ্ছে গিয়া এর ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি। ভূগোল এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। আপনারা একটু সহজে ক্লিয়ার হবেন, দুটি ভাগ করলাম। জিওগ্রাফি, জিও অর্থাৎ হচ্ছে ভূ বা পৃথিবী। ভূ বা পৃথিবী এরকম যে এখানে তরল, বায়বীয়, কঠিন পদার্থ, এই 3টি পদার্থের সমন্বয়ে যে পৃথিবী, সেই ভূ বা পৃথিবী। গ্রাফি অর্থাৎ হচ্ছে বর্ণনা। সুতরাং জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা, পৃথিবীর বর্ণনা। ঠিক এই জিওগ্রাফি শব্দটি এসেছে গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে, জিওগ্রাফিয়া থেকে। তাহলে এই জিওগ্রাফিয়া শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা, পৃথিবীর বর্ণনা। তাহলে জিওগ্রাফি, জিও মানে ভূ বা পৃথিবী, তরল, বায়বীয় এবং কঠিন পদার্থের সম্মিলিত যে ভূমণ্ডল, তাকেই পৃথিবী বলে। আর হচ্ছিল গিয়া গ্রাফি অর্থাৎ বর্ণনা। আর জিওগ্রাফি এটি ল্যাটিন শব্দ বা এই গ্রিক শব্দ থেকে এসেছে, যাকে বলা হচ্ছে, যার অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। সুতরাং পৃথিবীর বর্ণনাকেই ভূগোল বলে। আমরা যদি সুন্দর করে সংজ্ঞাটা দেই, যে যে বিজ্ঞানের যে শাখায় পৃথিবী সম্পর্কিত যত প্রপঞ্চ আসে, তার বর্ণনাকেই ভূগোল বলে। ঠিক এই পৃথিবীর বর্ণনা, এই অর্থটা ব্যবহার করেছিলেন প্রথমে এরাতোস্থেনেস। এরাতোস্থেনেস, এরাতোস্থেনেস বানান এরকম করেও আছে,
এরাটোস্থিনিস, এরাটোস্থিনিস, যেভাবেই লেখেন সমস্যা নাই। ইনি হচ্ছে বিসি 276 থেকে বিসি 194, অর্থাৎ খ্রিস্টপূর্বের এত সাল থেকে এত সাল তার জীবন ছিল। তিনি গ্রিক জ্যোতির্বিদ, তাকে বলা হয় ভূগোলের জনক এরাটোস্থেনেস। তিনি সর্বপ্রথম ব্যবহার করেন যে পৃথিবীর বর্ণনা এই শব্দটি। সুতরাং এরাটোস্থেনেস ভূগোলের জনক। আমরা যদি ভূগোল এভাবে বলি যে ভূগোল কত প্রকার, ভূগোল দু প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ভূগোল আর হচ্ছে মানবিক ভূগোল। এই দুটা আর কি ভাগ জেনে রাখলেই হবে। ভূতাত্ত্বিক যে বিষয় আর মানবিক হচ্ছে গিয়া যেমন বিভিন্ন বায়ু সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো আর কি ভূতাত্ত্বিক না সেগুলো। তাহলে প্রাকৃতিক ভূগোল আর মানবিক ভূগোল। ভূগোল কয় প্রকার? দুই প্রকার। তাহলে আমরা ভূগোলটা একটু পেলাম। ভূগোল থেকে এবার চলে আসবো যে মানচিত্র। মানচিত্র যেহেতু ভূগোলের সাথে মানচিত্রটা ইনক্লুড, সেহেতু মানচিত্র একটু আলোচনা করার দরকার। মানচিত্র হচ্ছে এই যে ভূমির যে সাংকেতিক প্রতিচ্ছবি, এর নামই হচ্ছে মানচিত্র। এই মানচিত্রটার ইংরেজি হচ্ছে ম্যাপ। ইংরেজি হচ্ছে কি? ম্যাপ। এটা মাপ্পা থেকে এসেছে, এটা ল্যাটিন শব্দ মাপ্পা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে এক টুকরো কাপড় বা রুমাল। তাহলে মানচিত্র মাপ্পা থেকে এসেছে, যার অর্থ এক টুকরো কাপড় বা রুমাল। সুতরাং আমরা আগে এই এক টুকরো রুমালে বা কাপড়ে বিভিন্ন চিত্রাবলী এগুলো মানে আঁকা হতো। এই কারণেই এই মাপ্পা থেকে এই শব্দটি এসেছে। আর আপনারা দেখবেন যে বিভিন্ন যে মানচিত্রের যে সংকুলন যে বই, এখানে অ্যাটলাস লেখা আছে। সেই জিনিসটা আমরা আসবো এখন। এই মানচিত্রটা কিভাবে আসলো সেই জিনিসটা জাস্ট আমরা একটু জানবো। এখান থেকে অনেক প্রশ্ন আছে বিসিএস এ, আমরা একটু দেখবো। প্রথমে একটু আমার মুখস্থ করার জন্য আপনাদের এম, এরপরে বি জে এইচ, অর্থাৎ আইল, এরপরে হচ্ছে গিয়া মিশর, বেবিলন, গ্রিস, হিপ্পারকাস, এরপরে হচ্ছে আব্রাহাম, ওটেলিয়াস, দেন হচ্ছে মার্কেটর। আমরা মানচিত্রটা কিভাবে আসলো সেই জিনিসটা আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রাচীনকালে মানুষ ছিল আদিম, তারা বন জঙ্গলে ঘুরে বেড়াতো, তাদের নিজস্ব সত্তা বলে কিছু থাকতো না। ঠিক তারা যখন নিজেরা বুঝতে চাইলো, নিজের স্বতন্ত্র সত্তা বুঝতে চাইলো যে এই জায়গাটুকু আমি থাকবো, এই জমিটুকু আমার, এখানে এইটুকু আমার, আমার গাছ, আমার ফল, ঠিক মানুষ যখন এই আইল দেয়া শুরু করলো, নিজের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য শুরু করলো, তখন তারা আইল দেয়া শুরু করলো। আইল তো বুঝতে পারছেন, গ্রামগঞ্জে দুটি জমির মাঝে একটি আইল দিয়ে থুয়ে দেয়, একটু উঁচু করে পথ বেঁধে রাখে। সুতরাং এই আইল হচ্ছে মানচিত্রের ভিত্তি। মিশর সর্বপ্রথম কাদামাটি দিয়ে এই আইল তৈরি করে। আমরা একটু ক্লিয়ার করব যে ভূগোল মানচিত্র এই বিষয়গুলো জানতে হলে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে হয় গ্রিকদের প্রতি, তার পরবর্তীতে মিশর, এরপরে ভারত, বেবিলন, এরাই আর কি এই জ্যোতির্বিদটাকে একটু বেশি উপরের দিকে উঠিয়েছেন। বেবিলনের সর্বপ্রথম প্রাচীন মানচিত্র পাওয়া যায়, নাম ইন্ডিগো মুন্ডা। এটা হচ্ছে বেবিলনের শহর থেকে দূরে গাথুর শহরে, গাথুর অনেক জায়গায় গাসুরও লেখা আছে, এটা মাটির তৈরি আর কি। ইন্ডিগো মুন্ডা নামটা মনে রাখলেই হবে। তাহলে সর্বপ্রাচীন মানচিত্র পাওয়া যায় কোথায়? বেবিলনে, ইন্ডিগো মুন্ডা। আর গ্রিস শব্দটা আসলাম কেন? পৃথিবী গোল। পৃথিবী গোল এই ধারণাটাই কিন্তু গ্রিস থেকে এসেছে।
আমরা পিথাগোরাসের নাম জানি। এই পিথাগোরাসকে বলা হয় পৃথিবী গোলাকার এই মতবাদের জনক। তাহলে গ্রিস থেকে বা পিথাগোরাস প্রথমে বলেন পৃথিবী গোলাকার এই মতবাদের জনক। হিপ্পারকাস, এটা এভাবেও লেখে হিপারকাস, হিপারকাস। এই হিপারকাস হচ্ছে, তাকে বলা হয় জ্যোতির্বিদ্যার জনক হিপারকাসকে। তিনি কি করেন, তার পরামর্শ অনুযায়ী প্রথম পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এরকম সমান্তরাল কিছু রেখা অঙ্কনের পরামর্শ দেন হিপারকাস। ওই পরামর্শ অনুযায়ী এই রেখাগুলো অঙ্কন করা হয়। তিনি এই জ্যোতির্বিদটাকে বা পৃথিবীটাকে দ্রাঘিমাংশ অক্ষাংশ এইভাবে অঙ্কন করেন, যেভাবে পরামর্শ দিলেন সেইভাবে। এই কারণে জ্যোতির্বিদ্যার জনক বলা হয় হিপারকাস। আর জ্যোতির্বিদ্যার আধুনিক জনক বলা হয় কে, যে গ্যালিলিওকে, সেটা পরে আসবো। হিপারকাস হচ্ছে জ্যোতির্বিদ্যার জনক। এর পরবর্তীতে আব্রাহাম ওটেলিয়াস, এই মহাজাগতিক মানচিত্র, এটা হচ্ছে হিপারকাস মানচিত্র। এটা একটু অনেক সময় পরীক্ষা আসছে যে হিপারকাসের মানচিত্রকে কি বলা হয়, এটাকে বলা হয় মহাজাগতিক মানচিত্র। সুতরাং আপনারা হিপারকাস এই শব্দটা একটু জানবেন। এর আরো সব ভাই আন্দাজে বললে পারে যে এর বাড়ি গ্রিক বা গ্রিস, এগুলো কোনো সমস্যা হবে না, হিপারকাসের বাড়ি গ্রিক। এবার আব্রাহাম ওটেলিয়াস, তিনি প্রথম তথ্য সমৃদ্ধ একটি মানচিত্র আঁকেন, তথ্য সমৃদ্ধ। আর মার্কেটর তিনি একটি গ্লোব তৈরি করেন যেখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ ছিল। এই মার্কেটরকে বলা হয় মানচিত্রের জনক, মার্কেটরকে বলা হয় মানচিত্রের জনক। তাহলে আমরা এট এ গ্লান্স যদি দেখি, মানচিত্রের ভিত্তি হচ্ছে আইল, কাদামাটি দিয়ে প্রথম আইল তৈরি করে মিশর, বেবিলনে প্রথম প্রাচীন একটি মানচিত্র পাওয়া যায় নাম ইন্ডিগো মুন্ডা, গ্রিস থেকে প্রথম পৃথিবী গোলাকার এই ধারণাটা আসে। হিপারকাস তার পরামর্শ অনুযায়ী দ্রাঘিমা অক্ষরেখা এগুলো অঙ্কন করা হয়, তাকে বলা হয় জ্যোতির্বিদ্যার জনক। আব্রাহাম ওটেলিয়াস প্রথম তথ্য সমৃদ্ধ মানচিত্র অঙ্কন করেন। মার্কেটর হচ্ছে আধুনিক মানচিত্রের জনক। তো এই মার্কেটর উনি কয়েকটি মানচিত্র একসাথে করে একটা ভূচিত্রাবলী সংকলন এটা তৈরি করলেন, ভূচিত্রাবলী সংকলন, যার উপরে গ্রিক পুরাণে এক দৈত্য আছে নাম অ্যাটলাস, গ্রিক পুরাণে এক দৈত্য আছে নাম অ্যাটলাস। এই অ্যাটলাসের উপরে পৃথিবীটাকে দিয়ে সে মানে ঘুরে বেড়াচ্ছে এই দৈত্যটা। এই কারণে আপনারা যে কোনো গ্রাফোসম্যানের মানচিত্র দেখবেন, এই যে সংকলন, যে বই আকারে যে মানচিত্র পাওয়া যায়, সেই মানচিত্রের উপরে অ্যাটলাস লেখা থাকে। এই যে এই কারণে আর কি, যে গ্রিক এক দৈত্য আর কি অ্যাটলাস। এর পরবর্তীতে মানচিত্র কয় প্রকার আসে পরীক্ষায়? 2 প্রকার। এবার 40তম পরীক্ষা একটা আছে যে বৃহৎ স্কেল, ক্ষুদ্র স্কেল। এটা হচ্ছে 2 প্রকার। কিরকম? যে স্কেলের ব্যবহৃত স্কেলের উপর ভিত্তি করে মানচিত্র কয় প্রকার? 2 প্রকার, বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তাহলে আমরা জানবো মানচিত্র ব্যবহৃত স্কেলের উপর ভিত্তি করে কত প্রকার? 2 প্রকার। এর পরবর্তীতে আমরা জানবো যে বিষয়বস্তুর উপর ভিত্তি করে মানচিত্র কয় প্রকার? 2 প্রকার, এক গুণগত মানচিত্র, 2 হচ্ছে পরিমাণগত মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র, গুণগত মানচিত্র, পরিমাণগত মানচিত্র। বিষয়বস্তুর উপর ভিত্তি করে, ব্যবহৃত স্কেলের উপর ভিত্তি করে। তো এই দুটা জিনিস একটু মাথায় রাখবেন, আসতে পারে পরীক্ষায়। সবচেয়ে এবার যে জিনিসটা আসবে আমার কাছে মনে হয় যে এটা প্রযুক্তি, কম্পিউটার বা প্রযুক্তির ক্ষেত্রেও দিয়ে দিতে পারে, যে দুটি শব্দ একটু জানতে হবে, জিপিএস আর জিআইএস। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। এর মিনিংটা আছে কি? গ্লোবাল। আমি এই পাশের গুলো একটু মুছে ফেলি, তা না হলে পারে একটু বড় করে লেখা যাচ্ছে না। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম।
জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম কোনো কিছুর দরকার নাই, আপনি আপনার মোবাইলে যে প্লে স্টোর থেকে এই জিপিএস ডাউনলোড দেবেন তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ পৃথিবীর বৈশ্বিক অবস্থান জানার জন্য এই জিপিএস ব্যবহৃত হয়। অর্থাৎ মানচিত্রের গঠন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে দুটি আধুনিক প্রযুক্তি ব্যবহার হয়, যার নাম হচ্ছে জিপিএস এবং জিআইএস। আরেকবার একটু বলি, মানচিত্র গঠন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে দুটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। একটার নাম হচ্ছে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর একটা হচ্ছে জিআইএস, এটা হচ্ছে জিওগ্রাফিক, অনেক জায়গায় ফিকাল আছে, উইকিপিডিয়া আছে গ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তাহলে এইটা যদি আসে, জিপিএস কাকে বলে, এক কথায় বলবো বৈশ্বিক অবস্থান জানার জন্য যে প্রযুক্তিগত ব্যবহার তাকে বলা হয় জিপিএস, এর মিনিংটা জানলেই হবে। আর জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই জিআইএস টার কাজে লাগে কি, যে ভৌগোলিক তথ্য কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করে রাখার নামই হচ্ছে জিআইএস। আরেকবার বলি, কম্পিউটারের মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ করে রাখার নামই হচ্ছে জিআইএস। তাহলে জিপিএস এবং জিআইএস এই দুটি জিনিস জানলাম। তাহলে আমরা মানচিত্র সম্পর্কে একটু জানলাম, ভূগোল সম্পর্কে একটু জানলাম। যে মানচিত্রের জনক মার্কেটর, জিপিএস জিআইএস ইম্পর্টেন্ট, আর হচ্ছে ভূগোল জিওগ্রাফি পৃথিবীর বর্ণনা, এই দুটি জিনিস। এবার আসি ভাই মহাকাশ। আজকের ক্লাসটা একটু অনেক বড় হবে, কারণ বেসিক, এর পরবর্তীতে রেখা টেকা এগুলো বোঝার বিষয়, এগুলো আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এবার আসি মহাকাশ। একদম সহজ, আমাদের মাথার উপরে যে আকাশ দেখি, যে আকাশের আদি এবং অন্ত নাই, তার নাম হচ্ছে মহাকাশ। তাহলে মহাকাশ কাকে বলে? যার আদি অন্ত কিছুই নাই, সেটা হচ্ছে মহাকাশ। এই মহাকাশে কি কি রয়েছে? গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, সৌরজাগতিক বস্তু, ধূলিকণা, পৃথিবীর সবকিছু আছে ভাই এই মহাকাশে। তো মহাকাশে এটা আছে। তো এই মহাকাশে একটু এখান থেকে একটু জিনিস জানবেন, যে স্পুটনিক 1, স্পুটনিক 2, এইটা 57 সালে, 1957 সাল, এটা 58 সাল। অর্থাৎ মহাকাশে প্রেরণকারী প্রথম কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে স্পুটনিক 1 আর স্পুটনিক 2, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পাঠায়। তাহলে মহাকাশ সংক্রান্ত প্রশ্ন আসতে পারে স্পুটনিক 1, স্পুটনিক 2। যে মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহকে পাঠায়, এটা হচ্ছিল সোভিয়েত ইউনিয়ন। আরেকটি প্রশ্ন আসতে পারে ভস্টক 1, ভস্টক 6, এইটা হচ্ছে 61, এটা হচ্ছে 63 সালে পাঠায়, 1900 কিন্তু অবশ্যই। ভস্টক 1 ইউরি গ্যাগারিন নাম শুনছেন? এই ভস্টক ভু দিয়ে আর কি সোভিয়েত ইউনিয়ন আর কি। হ্যাঁ, ভ্লাদিমির। আজকে তো আমাদের লাইভে মৃত জীবিত অনেকেই আর কি ইনক্লুড হয়েছেন। ভ্লাদিমির পুতিন, জর্জ ওয়াকার বুশ, ডোনাল্ড ট্রাম্প, বাইডেনও আমাদের ক্লাস দেখতেছেন। যে পৃথিবীর মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে তো পৃথিবীর সমস্ত দেশ এবং ভূচিত্রাবলী সম্পর্কে ধারণা লাগবে। তো অনেক ধন্যবাদ বাইডেন, ট্রাম্প আজকে লাইভ ক্লাসে থাকার জন্য। এর পরবর্তীতে দেখি যে নেপোলিয়ন বেনাফটো অংশগ্রহণ করে আর কি, নিক নেম ভাই। সে যাই হোক, একটু পানি খেয়ে নেই। তাহলে ইউরি গ্যাগারিন, অর্থাৎ প্রশ্ন আসতে পারে মহাকাশে মানুষ বহনকারী প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছিল গিয়া ভস্টক 1, আর ভস্টক 6 হচ্ছে নারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা, নামটা লিখলাম না, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, সে নারী হিসেবে প্রথম 1963 1961। তাহলে স্পুটনিক 1 সোভিয়েত ইউনিয়ন, স্পুটনিক 2 সোভিয়েত ইউনিয়ন, ভস্টক 1 ইউরি গ্যাগারিন এবং ভস্টক 6 এটা হচ্ছে 1963 সোভিয়েত ইউনিয়ন। এই ভ্যালেন্তিনা তেরেস্কোভা নারী হিসেবে তাকে প্রেরণ করা হয়। এইটা একটু তথ্যটা একটু জানবো। এই 1961 সালে যখন ইউরি গ্যাগারিন এই পৃথিবী ভ্রমণ করলেন একটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে, তখন তিনি কিছু ছবি তৈরি করেছিলেন, ছবি তুলেছিলেন। আর ওই ছবি থেকেই প্রথম আর কি ধারণা করা হয় যে পৃথিবী গোল। অর্থাৎ ইউরি গ্যাগারিনের ছবি থেকেই
একটা প্রামাণ্য চিত্র যে পৃথিবী গোল, এইটা এর আগে শুধু মন্তব্য করা হয়েছে ভাই, অনেকে মন্তব্য করেছেন। ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট মন্তব্য করেছেন, এর পরবর্তীতে যত জ্যোতির্বিদ আছে, পিথাগোরাস আছেন, এগুলো আর কি এরকম মন্তব্য করেছেন। তো ইউরি গ্যাগারিনের ছবি থেকেই পৃথিবী গোল, এটা জানা যায়। আপনারা ক্লাস যেহেতু লাইভ চলছে, রেকর্ড থাকবে, আপনারা অনেক শব্দ বাদ পড়ে গেলে পরে আবার পরবর্তীতে দেখে নেবেন। আমরা মহাকাশ গেলাম, তো মহাকাশে আমাদের কি কি রয়েছে? মহাকাশে রয়েছে নক্ষত্র, গ্রহ, ধূমকেতু, মহাজাগতিক বস্তু। এই যে মহাকাশে যে সমস্ত মহাজাগতিক বস্তু রয়েছে তার সবকিছুকে মিলে বলা হয় মহাবিশ্ব। বলা হয় কি? মহাবিশ্ব। এই মহাবিশ্ব শব্দটা মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস, এটা আছে আধুনিক বিজ্ঞানের প্রথম হেডলাইন। সুতরাং আমরা বিজ্ঞানের একটি ক্লাস হয়ে যাবে এবং ভূগোলের একটি ক্লাস। আর এই ক্লাসটা ভাই এমন ক্লাস যে সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এর মাদার ক্লাস বলা হয়। এই ক্লাসটা না বুঝলে পারে আপনি ভাই পৃথিবীর বিভিন্ন দেশ, প্রণালী টোনালি, ডিগ্রি টিগ্রি যে ভাগ করা হয়েছে এগুলো কিছুই বুঝতে পারবেন না। সুতরাং আমরা একটু মহাবিশ্বের সৃষ্টির ইতিহাসটা একটু জানবো। মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস ভাই এটা দুটি আর কি আছে, থিওরি আছে। এক হচ্ছে ধর্মীয় আর বৈজ্ঞানিক থিওরি। তো ধর্মীয় ভিত্তিতে আর কি মানুষের সৃষ্টিকর্তা তিনি আর কি পৃথিবী বা মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমরা সেদিকে যাব না, এটা আমারও বিশ্বাস। আর বৈজ্ঞানিক ভাবে যে মতবাদটা বেশি প্রচলিত, যে এই মহাবিশ্ব প্রথমে একটি আদি পরমাণু ছিল, আদি পরমাণু ছিল। এই আদি পরমাণু তাপ, শক্তি, চাপ, শব্দ এরকম করে দুম করে ফেটে যায়। দুম করে ফেটে যায় এই গ্রহ, নক্ষত্র, মহাজাগতিক ধূমকেতু, বিভিন্ন কিছু গ্যালাক্সি, নক্ষত্র মন্ডলী এগুলো তৈরি হয়েছে। তাহলে এই পৃথিবী আদি অবস্থায় ছিল কি? একটা পরমাণু বা ছোট্ট একটি বস্তু, ঘন বস্তু ছিল। এটা তাপ, চাপ, শক্তির মাধ্যমে বিস্ফোরিত হয়ে এটা মানে মহাবিশ্বের সৃষ্টি হয়। তো এই যে মহাবিশ্ব সৃষ্টির আগের যে সময়টা তাকে বলা হয় টাইম জিরো বা জিরো আওয়ার। যদি প্রশ্ন আসে যে মহাবিশ্ব সৃষ্টির ঠিক আগ মুহূর্তকে কি বলা হয়, টাইম জিরো বা জিরো আওয়ার। আর যদি বলা হয় মহাবিশ্বের আগের সীমাকে, এটা হচ্ছে সময়কে, আর সীমাকে কি বলা হয়? প্লাঙ্ক ওয়েল। তাহলে মহাবিশ্ব সৃষ্টির আগের সীমাকে প্লাঙ্ক ওয়েল বলে, মহাবিশ্ব সৃষ্টির আগের সময়কে টাইম জিরো বলে। বিষয়টা ক্লিয়ার? মহাবিশ্ব তো যে প্রশ্নটা ভাই আসে সেইটা একটু জানার দরকার। জর্জ এডুয়ার্ড ল্যামেট্রো, ফরাসি ভাষায় এটা লেখে আর সংক্ষেপে লেখে জর্জ ল্যামেটার। এটা বুঝতেই পারতেছেন যে বিগ ব্যাং থিওরির আর কি জনক। যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় বিগ ব্যাং থিওরির জনককে, এক নম্বরে স্টিফেন হকিং, দুই জর্জ ল্যামেট্রা, এর পরবর্তীতে আরো কয়েকজন আইনস্টাইন টেস্টের নাম দিল। আমি শিওর যে স্টিফেন হকিং ডাকাবেন, কিন্তু জনক হচ্ছে ইনি। এটা একটু ব্যাখ্যা করি আগে। 1907 থেকে 1915 সালে আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিক তত্ত্বটা এই যে 7 থেকে 15 সাল পর্যন্ত এটা বিকাশ লাভ করে। এরপর 1916 সালে থেকেই এই মহাবিশ্বের সৃষ্টি বিজ্ঞানের একটি পার্ট হিসেবে আবির্ভূত হয়। তাহলে 7 থেকে 15 আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন, 1889 আর 1955 সালে আলবার্ট আইনস্টাইনের জন্ম, থিওরি অফ রিলেটিভিটি। ওনার একটি লাইন আপনাদের সামনে বলি। উনি একটা কথা বলেছেন যে আই নেভার টিচ মাই পিউপিলস, আই অনলি অ্যাটেম্প্ট টু প্রোভাইড দ্যাট সিচুয়েশন ইন হুইচ দে ক্যান লার্ন। অর্থাৎ আমি আমার শিক্ষার্থীদের কখনো শিক্ষা দেই না, আমি এমন একটি অবস্থা তৈরি করার চেষ্টা করি যার মাধ্যমে সে শিখতে পারে। সুতরাং আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের বেকার যুবক বলবো না ভাই, আমি আপনাদের বলবো হবু ক্যাডার। এই শব্দটা অনেক ভালো, ক্যাডার অফিসার।
যার নেগেটিভ কোনো কথা হবে না, মার্চ ফরওয়ার্ড, ব্যাপারটা বুঝতে সামনে চলুন। সুতরাং আপনাদের এই যে আলবার্ট আইনস্টাইন, আপনারা এর আগেও আমাদের লাইভ ক্লাসে শুনেছেন যে 1% পর্যন্ত তার ব্রেন আর কি খাওয়ায় নাই। সুতরাং ব্রেনের চর্চা করলে ভাই আপনিও পারবেন। আমরাও তো এরকম কষ্ট করে আসছি, একটু কষ্ট করেন, ওই খরগোশের মতন স্যারে সবসময় সুন্দর লেখেন, হালকা শরীর ঝিমাই পড়লে কাজ হবে না, 3-4 ঘন্টা পর্যন্ত পড়বেন। আজকে যারা বিসিএস ক্যাডার হয়েছে, আমি গ্যারান্টি বুয়েট ইঞ্জিনিয়ার যারাই হোক 14 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করছে। তারপরে সুশান্ত পাল, সে আমাদের কোচিং এর নাম কনফিডেন্সের স্টুডেন্ট ছিল, সে কিন্তু ওই 14-15 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করছে। আপনিও সুশান্ত পাল না, আপনার লাইফেও ব্যাখ্যা, মানে আপনার লাইফও গল্প হয়ে যাবে, সবাই আপনার কথা শুনবে। সুতরাং পৃথিবীতে আমি সেরা, ওই টার্গেট ফার্স্ট বয়ের টার্গেট নেবেন, ওই সুশান্ত পালকে এক্সিট করার চেষ্টা করবেন। আমাদের বাদল স্যার কিন্তু বলেছেন যে লাইনে আসছিলাম যে 1916 সালে মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস প্রথমে বিজ্ঞানের আর কি ইনক্লুড হয় একটা বিষয় হিসাবে। তো এই সাধারণ আপেক্ষিক তথ্য এই 15 সাল পর্যন্ত, তো এখানে এর পরবর্তীতে এই ল্যামেটার, ইনি হচ্ছে বেলজিয়াম বাড়ি, বেলজিয়াম বিশ্ব তাত্ত্বিক বলা হয়, বিশ্ব সৃষ্টি তত্ত্ববিদ। তো ইনি এই আপেক্ষিক তথ্যটারে এর সমীকরণের কিছু সমাধান করেন, গবেষণা করেন। পরবর্তীতে 1927 সালে তিনি প্রথম মতবাদ ব্যক্ত করেন, এই যে পৃথিবীটা আদি একটি অবস্থা ছিল, আদি পরমাণু, এখান থেকে আর কি মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। এটা হচ্ছিল গিয়া বিগ ব্যাং থিওরির মূল কথা। আর এর আধুনিক তত্ত্ব ও ব্যাখ্যা উপস্থাপন করেন হচ্ছে স্টিভেন হকিং। স্টিফেনও লেখে, কোনো সমস্যা নাই, স্টিভেন হকিং। সুতরাং আপনারা ক্লিয়ার হলেন। দুটি প্রশ্ন আসতে পারে যে মহাবিশ্ব বিগ ব্যাং থিওরির জনককে, জর্জ ল্যামেটর। যদি জর্জ এডুয়ার্ড ল্যামেট্রো আবার মানে বিস্মিত হয়ে যায় না, এটা কিন্তু ফরাসি ভাষায় ওটাই লেখে, সমস্যা নাই। বেলজিয়াম বাড়ি। আর হচ্ছে এর তত্ত্ব ব্যাখ্যা, এটা কে উপস্থাপন করেন? স্টিফেন হকিং। উনি, স্টিফেন হকিং কে বলা হয় আধুনিক বিশ্বের আর কি অন্যতম সেরা বিজ্ঞানী, যুক্তরাজ্য বাড়ি। ওই যে দেখেন চেয়ারে বসেও প্যারালাইজড হয়ে গেছে, তারপরেও সমস্ত কিছু সে চিন্তা ভাবনা করতো, কত জ্ঞানী ছিলেন আর কি সে। যাই হোক, এই মহাবিশ্বে একটা জায়গা, তাকে বলা হয় গ্যালাক্সি। আমরা কিন্তু আস্তে আস্তে আসতেছি সব, মহাবিশ্ব থেকে গ্যালাক্সিতে আসলাম। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্র পুঞ্জের সমাবেশ, অর্থাৎ গ্রহ নক্ষত্র যা কিছু আছে, মহাজাগতিক যে বস্তু আছে, তার সমাবেশকে বলা হয় গ্যালাক্সি। এখানে গ্রহ নক্ষত্র বলা হয় যে গ্যালাক্সিতে লক্ষ কোটি নক্ষত্রের মানে অবস্থান আছে এই গ্যালাক্সিতে। তাহলে গ্যালাক্সি শব্দটা হচ্ছে যে নক্ষত্র জগৎ বলা হয়, নক্ষত্র জগৎ, অর্থাৎ গ্রহ নক্ষত্র উপগ্রহ বিভিন্ন কিছু সমাবেশ হচ্ছে গ্যালাক্সি। তো গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশের নাম হচ্ছে ছায়াপথ, একে আকাশগঙ্গাও বলে বা মিল্কি ওয়ে। তাহলে গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। এই ছায়াপথের অন্তর্গত হচ্ছে গিয়া ভাই সৌরজগৎ। তাহলে গ্যালাক্সির অন্তর্গত জগৎকে অন্তর্ভুক্ত হচ্ছিল কি? সৌরজগৎ। এবার আমরা এই সৌরজগৎ নিয়ে আলোচনা করব, মহাবিশ্ব আলোচনা ওইটুকুই। সৌরজগৎ এর আবিষ্কার হচ্ছে নিকোলাস কোপার্নিকাস। তিনি থর্ন রয়্যাল পুশিয়া পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। এই কোপার্নিকাস হচ্ছে হেলিওসেন্ট্রিজমের জন্য বিখ্যাত। এই সৌরজগতই আজকের আমাদের মূল আলোচনার বিষয়। এর পরবর্তীতে পৃথিবীর যে রেখাটেকা, এগুলো আলোচনার বিষয়। আমরা একটু জানবো যে সৌরজগৎ কাকে বলে। সৌরজগৎ সহজে একটু বোঝেন, আমরা মাথার উপরে আকাশে যে উজ্জ্বল জ্বলন্ত গ্যাসীয় গোলাকার বস্তু দেখি, তার নাম হচ্ছে নক্ষত্র। আমরা আকাশে যে উজ্জ্বল জ্বলন্ত গ্যাসীয় গোলাকার বস্তু দেখি, তার নাম হচ্ছে কি?
নক্ষত্র। নক্ষত্র যে কত সংখ্যা আছে এটা আমি বলতে পারবো না ভাই, লক্ষ কোটি 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 একটা এরকম নির্দিষ্ট করে দেয়া নাই, অনেক বই ঘাটছি নির্দিষ্ট সংখ্যা পাইনি। তাহলে নক্ষত্র বলা হয়েছে কি, এটা গ্যাসীয় গোলাকার জ্বলন্ত আর হচ্ছিল গিয়া উজ্জ্বল। তাহলে জ্বলন্ত অবশ্যই তাপ থাকবে, উজ্জ্বল মানে আলো থাকবে, গ্যাসীয় মানে গ্যাস থাকবে, গোলাকার তো গোলাকারই বুঝলেন। ঠিক সূর্য একটি নক্ষত্র, এই সূর্যের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম দুটি গ্যাস সবচেয়ে বেশি আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেনের মাত্রা হচ্ছে 55%, হিলিয়ামের মাত্রা হচ্ছে 44%। এটা এক জায়গার তথ্য। আরেক জায়গায় আসে 81.7%, 18.17% হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম। আরেকটা আছে 73.46%, আরেকটা আছে 24.85। তিনটা তথ্য জানে রাখবেন, এত সংখ্যা জানার দরকার নাই। আসবে পরীক্ষায় সূর্যের মধ্যে মৌলিক গ্যাস কোনটা, এক কথায় হাইড্রোজেন। ক্লিয়ার? নক্ষত্র কাকে বলে? যে মহাজাগতিক বস্তুর তাপ এবং আলো আসে এবং যা গ্যাস দ্বারা গঠিত তাকে নক্ষত্র বলে। আমরা আকাশে, উজ্জ্বল আকাশে যে গ্যাসীয় গোলাকার বস্তু দেখি তার নাম হচ্ছে নক্ষত্র। নক্ষত্রের তাপ এবং আলো আছে, মনে থাকবেন, তাপ এবং আলো। গ্রহের কিন্তু তাপ এবং আলো নেই। তাহলে আমরা সৌরজগৎ কাকে বলছিলাম? যেমন সূর্য একটি নক্ষত্র, এই সূর্যকে কেন্দ্র করে যে জগৎ তার নাম হচ্ছে সৌরজগৎ। তাহলে সূর্যকে কেন্দ্র করে যে জগৎ তার নাম হচ্ছে সৌরজগৎ। সূর্য সম্পর্কে আরেকটু ধারণা, আমি ফেসবুকে আর কি স্ট্যাটাস দিয়েছিলাম যে মিশরীয় পুরোহিতরা ওরা মনে করতো কি যে সকালবেলা স্বর্গের একটা রাজহাঁস খোলা আকাশে একটা ডিম পাড়ায়, ওই ডিম থেকে একটা বাচ্চা হয়, যে বাচ্চা থেকে সূর্য হয়। এই সূর্য সকালবেলা হয় আর রাতের বেলা মরে যায়, এরকম করে। আবার অনেকে বলে কি যে এই সূর্যকে ওই নৌকায় করে চড়ে পূর্ব থেকে পশ্চিমে আর কি নিয়ে যেত, এই কারণে মানে পূর্ব পশ্চিমে আর কি মানে উঠতো এবং উদিত হতো এবং মানে ডুবে যেত। আবার অনেকের ধারণা যে সূর্যকে রথে করে চড়াতো, এরকম করে ধারণা। যেমন পৃথিবী সম্পর্কে ধারণা আছে যে পৃথিবী কয়েকটা হাতির উপর অবস্থিত, ওই হাতি আবার কচ্ছপের উপর আর কি অবস্থিত, ওই কচ্ছপ সমুদ্রের ভিতর দিয়ে আর কি হেঁটে যাচ্ছে, যার কারণে পৃথিবী ঘুরতেছে, মানে পৃথিবী চলছে, এরকম আর কি অবস্থা। তো আগের লোকজনের চিন্তা ভাবনা উদ্ভট ছিল, কিন্তু এই উদ্ভট চিন্তাকে আমরা কিন্তু খারাপ ভাববো না, কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রম চিন্তা থেকেই বিজ্ঞানের সৃষ্টি। আস্তে আস্তে গবেষণা করে এখন যে মহাবিশ্ব আছে, আমি যদি এক কথায় বলি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে না। আপনারা সবাই তো প্রথমে টাস্কি খাবেন, দেখেন কিভাবে। এই ভর কেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমা, এই যে হলো ভর কেন্দ্র, ভর কেন্দ্র। আবার একটা স্কেল, দুটি সমান বস্তু, মাঝখানে আঙুল দিলেন, তাহলে এটা ভর। আস্তে এই আঙুলের পরে এরকম কিন্তু ঘুরবে, জাস্ট এরকম এরকম, ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি এই সৌরজগতের একটা কেন্দ্র আছে, সূর্য কিন্তু নিজেও ঘোরে, এই সৌরজগতে একটা কেন্দ্র আছে। এবার এই স্কেলের দুটো সমান, যদি একটা বড় হয় তাহলে কেন্দ্রটা এই জায়গায় থাকবে আর ছোটটা থাকবে এই জায়গায়, ফেলে ঘুরবে। ঠিক অনেকের ধারণা, এখন গবেষণা হচ্ছে যে সৌরজগতের যে কেন্দ্র, এই কেন্দ্র যেহেতু সূর্য বড়, 90%, 90 কত পার্সেন্ট জন্য আর কি 90% ভর হচ্ছে সূর্যের, তাহলে এই বেটা এই একদম কেন্দ্রের কাছাকাছি ঘুরবে, এর সাথে সাথে অন্য গ্রহ ঘুরবে। ক্লিয়ার? তাহলে সূর্য যেহেতু একদম কেন্দ্রে ঘুরে, এই কারণে বলা হয় যে সূর্য চারপাশ দিয়ে ঘুরে। সে যাই হোক ভাই, নতুনত্ব কত তথ্য আসবে না, আদৌ কি এই জিনিস সত্য কি মিথ্যা, সূর্যের যে আলোক রশ্মি যে বিজ্ঞানীরাও অনেক গবেষণা করেছেন, সেগুলো পরিবর্তনশীল যে হবে না তা না।
করোনার জন্য ভ্যাকসিন, বাঙালিরা তো ভ্যাকসিন ছাড়াই বাঁচতেছে। এই বাংলাদেশে কোনো করোনা নাই, যা আছে সব বয়স্ক লোকদের জন্য। আর তারুণ্যেরই তো বর্তমান অবস্থা বাংলাদেশে বেশি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। সে যাই হোক, সৌরজগতের বিষয়টা আলোচনা করতেছিলাম। এবার আসি সূর্য, এখানে কিছু তথ্য আসবে। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি একটা আসে, প্রক্সিমা সেন্টারাই। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি, প্রক্সিমা সেন্টারাই। নামটা মনে থাকবে? যদি মনে না থাকে এবার একটু ক্যাপসুল দেই। সূর্য একটা বাচ্চার নাম, সেই বাচ্চাটা থাকবে কার কাছে, তার মায়ের কাছে। তাহলে সূর্য থাকবে কার কাছে, মায়ের কাছে। এই মার নাম যদি হয় প্রক্সি, তাহলে হয়ে গেল কি প্রক্সিমা। আমাদের ঐশ্বরিয়া রায় যে সেন্ট লাগায়, এই প্রক্সিমাও সেই সেন্ট লাগায়, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে প্রক্সিমা সেন্টারাই সূর্যের নিকটতম নক্ষত্র। আর একটা আসে সৌরজগতের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি, লুব্ধক। সরি, সৌরজগৎ বললে ভুল হবে, এটা হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি। আবার আসে আকাশের সবচেয়ে কম উজ্জ্বল নক্ষত্রের নাম কি, আরজি, লুব্ধক আরজি। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম সেন্টারাই, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক, অনেক পরীক্ষা আছে। আর আকাশের সবচেয়ে কম উজ্জ্বলতম হচ্ছিল আরজি। এই নক্ষত্রগুলো কিন্তু আসে। এর পরবর্তীতে সবচেয়ে বড় নক্ষত্রের নামটা আছে, আপনারা ইউটিউব সার্চ দিয়ে দেখেন, ইউআই স্কিউটি, স্কিউটি, ইউআই স্কিউটি সবচেয়ে বড় নক্ষত্র। সবচেয়ে বড় নক্ষত্রের নাম ইউআই স্কিউটি। তাহলে আমরা কয়টা তথ্য পেলাম এখান থেকে, যে প্রক্সিমা সেন্টারাই, লুব্ধক, আরজি। আর প্রাচীন নক্ষত্রের মানচিত্র আঁকেন চীনারা, মানে চীন। এরা দুনিয়ার সবকিছু, মানে করোনাও সাপ্লাই দিচ্ছে। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক দেশ হবে এরা, সব নিজেদের তৈরি। তাহলে প্রাচীনতম নক্ষত্রের মানে মানচিত্রের আবিষ্কার করে কে, চীনারা। এবার আসি আমরা যে সৌরজগৎটাকে চিনলাম, যে সূর্যকে কেন্দ্র করে যে জগৎ, তার নাম হচ্ছে সৌরজগৎ। সূর্য এরকম করে ঘুরতেছে, আবার তার পাশ দিয়ে গ্রহগুলো ঘুরতেছে, এই যে হচ্ছে সৌরজগতেরই। তো এবার একটু জানবো এই সৌরজগতের গ্রহগুলো কয়টি, কি কি, এই বিষয়টা একটু ক্লিয়ার করে জানবো। তার আগে আমরা একটা সংগঠন জানি, আইএইউ, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, প্রতিষ্ঠা 1919, হেডকোয়ার্টার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ, চেক প্রজাতন্ত্র। উদ্দেশ্য সৌরজগতের গ্রহের স্বীকৃতি। ভাই অনেক গ্রহ আছে, প্রায় 8 লাখ গ্রহ আছে, 7 লাখ কত জন জ্ঞাত গৌণ গ্রহ দেখলাম। সে যাই হোক ভাই, আমাদের সৌরজগতের কয়টা গ্রহ থাকবে, এই আইএইউ এ স্বীকৃতি দেবে বা এ বলবে যে কয়টা গ্রহ বর্তমানে 8টা গ্রহ বলছে। তাহলে আইএইউ কি, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল মানে জ্যোতির্বিদ সংক্রান্ত ইউনিয়ন, প্রতিষ্ঠা 1919। তাহলে 1919 গ্রহের স্বীকৃতি নিস। হ্যাঁ, হেডকোয়ার্টার প্রাগ, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। এই উদ্দেশ্য সৌরজগতের গ্রহের স্বীকৃতি। তো এই সাথে আরেকটা একটু সংগঠন একটু জেনে রাখেন, লাইটটা নাসা নাসা হয়ে গেল, এনএএসএ, নাসা, ন্যাশনাল, তো লিখে নেন AROU, অ্যারোনটিক্স, বানানটা ভুলে যেতে পারে, অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
AEROU NATICS অ্যারোনটিক্স, ঠিক আছে। তাহলে নাসা এটা 1958 সালে প্রতিষ্ঠা, 29 জুলাই মেবি, সালটা জানলে হবে। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, আগে ছিল কেপ কেনেডি, ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে নাসা, ঠিক আছে। তাহলে এটার প্রতিষ্ঠা হচ্ছে 1958 সালে, আর আইএইউ 1919, তাহলে তো বুঝতে পারছেন অনেক আগের। তো আইএইউ স্বীকৃতি দিয়েছে এই আমাদের গ্রহ আছে গিয়া 8টা। কয়টা গ্রহ? 8টা। আজকে কি বার? আজকে হচ্ছিল সোমবার, সোম মঙ্গল বুধ, বুধ থেকে শুরু করব। বারগুলো লেখেন ভাই, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস। ওই সৌরজগতের আকারে একটু পরে আঁকবো, আগে এই জিনিসগুলো লিখে একটু বৈশিষ্ট্য আর কি লিখবো। এটা একটু দেখেন, ইউরেনাস, নেপচুন, একটু মনে রাখার জন্য যে বুধ থেকে শুরু করলাম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সংক্ষেপে লিখছি আর কি বৃহস্পতি। তাহলে এই 4 দিন পৃথিবীর মঙ্গল হবে। কি বললাম? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবীর মঙ্গল হবে। এই কথাটা কে বলছে? ইউরেনাস নেপচুন যে বলছে কি, জানিস ভাই বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবীর মঙ্গল হবে। তাহলে আমরা গ্রহগুলো কিন্তু জেনে গেলাম যে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন। এর ইংরেজি নাম হচ্ছে মার্কারি বা মার্কিউরি। মার্কারি, জুপিটার, ভেনাস, সাটার্ন, আর্থ, মার্স, MARS, ওই মার্স না, আমাদের মার্স ফরওয়ার্ডের মার্স না, মার্স, ইউরেনাস, নেপচুন। তাহলে বুধ, মার্কারি, জুপিটার, বৃহস্পতি, শুক্র, এই মার্স, জুপিটার এইগুলো হচ্ছে মানে গ্রিক দেবতাদের নাম। রোমান গ্রিকদের সবচেয়ে বড় দেবতা হচ্ছে জুপিটার, যার কারণে সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতির নাম রাখছে জুপিটার। মঙ্গলের একটি গ্রহ মানে দেবতা, অন্যতম প্রধান দেবতা মার্স রোমানদের। এই মার্সের আবার প্রধান দেবতা, এর আবার 2জন অনুসারী ছিল, যার নাম ডেলমোস এবং ফোবস। ওটি 2টা উপগ্রহ, সেটা পরে আসি। যদি নাম মনে না থাকে, এটুকু মনে থাকলে কি, কারি বা কেউরে, আর এটুকু হলো মার কেউরে। তাহলে বুধবারে মারবো কেউরে, ক্লিয়ার? তাহলে বুধের ইংরেজি কি? মার্কিউরি। বৃহস্পতিবারে জুপিটারে, মানে জুপি, এই যে চুপিটারে, অর্থাৎ চুপি চুপি তারে মারবো। তাহলে বুধবারে মারবো কেরে, বৃহস্পতিবারে চুপিটারে। আর শুক্রবারে বন্ধ থাকে, মারিয়ে ভেনিশ করে ফেলবো। আর শনি, এই সাটান, অনেক সময় একটু বাদ দিলে কি হয়, টান বা টান 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 করে মারিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে শনিবারে মারিয়ে টান টান করবো। আর এগুলো সবাই জানে। পৃথিবীর ইংরেজি 8, মঙ্গলে মার্স, ইউরেনাস, নেপচুন, নেপচুন। এবার শুক্র, সরি বুধ আর শুক্র একটু জিনিস জানবো। এরস্যৌ, এরস্যৌ দিয়ে কি লেখে? উপগ্রহ। এরস্যৌ দিয়ে লেখে উপগ্রহ, ক্লিয়ার? তাহলে এই এরস্যৌ, এই যে এরস্যৌ। আমরা যদি প্রথমে বলি যে এই সৌরজগতের যে 2টি গ্রহের প্রথমে এরস্যুকার আছে, তার কোনো উপগ্রহ নাই। তার কোনো কি উপগ্রহ নাই। তাহলে কোন 2টির হবে ভাই বলেন তো? বুধ আর শুক্র। তাহলে বুধের উপগ্রহ কি আছে? নাই। শুক্রের কি আছে? নাই, ক্লিয়ার? জুপিটারের সবচেয়ে বেশি 67টা, শনির আছে 62টা, পৃথিবীর 1, মঙ্গলের 2, ইউরেনাসের 27, নেপচুনের 14। এই জায়গা 5টা ছিল, 2টা ছিল, এই জায়গা 16টা ছিল, এনে 22টা ছিল। এখন আপডেট তথ্য হচ্ছে আমি যে কটা লিখলাম এইটা। কেউ যদি চ্যালেঞ্জ জানাতে চায় আমার কাছে বলবেন যে আশিস স্যার, বিখ্যাত জ্যোতির্বিদ আশিস স্যারের মত অনুযায়ী বৃহস্পতির উপগ্রহ 67টা, শনির 62টা, ক্লিয়ার? কোনো ভুল নাই। আমি হিউজ পরিমাণ ডকুমেন্ট আপনাদের দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু মনে রাখবো কিভাবে। এটা হচ্ছে ইংরেজি নাম, এগুলো উপগ্রহ। তাহলে সবাই আমার সাথে একটু বলবেন
নাই 67 নাই 62, তাহলে কি বললাম, নাই 67 নাই 62, 1227 থেকে 14 বাদ, 1227 থেকে কত বাদ, 14 বাদ। তাহলে বুধের কি আছে, নাই। বৃহস্পতিবার 67, তাহলে দেখেন বৃহস্পতিবার হচ্ছিল 6 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এরপরে সপ্তম দিন হচ্ছে শুক্রবার, কি আনন্দ, ঠিক আছে। তাহলে 6 7 বৃহস্পতি, শুক্র এটা নাই, ওটা তো বললামই প্রথমের শুকার। শনি 6 দুগুণী 12, আমাদের হিন্দু ধর্মে একটা দেবতা আছে নাম শনি, 6 দুগুণী 12 শনি হতে পারো, তাহলে 6 দুগুণী 12 শনি হতে পারো। তাহলে শনির উপগ্রহ কটা, 62টা। পৃথিবী একটা, আরে ভাই চাঁদ, চাঁদ। এখানে একটু জিনিস শিখাই, যে সব শব্দ তৎসম শব্দ থেকে এসেছে সেগুলোর উপরে চন্দ্রবিন্দু বসে, যেমন চন্দ্র থেকে চাঁদ, গাঞ্জা থেকে গাঞ্জা, এইগুলো। আর চন্দ্র সবসময় কিন্তু চন্দ্রবিন্দু তো ব্যঞ্জন বর্ণ, এই বেটা কিন্তু ওই স্বরবর্ণের উপরে বসবে ভাই, এই জিনিসটা একটু জেনে রাখেন, এটা বাংলার বিষয়, আমি এবার বাংলাও ভালো পড়াতে পারি। সে যাই হোক, চাঁদ, হ্যাঁ। আর মঙ্গলে দুটি উপগ্রহ, নাম হচ্ছে ডিমোস, ফোবস, ইংলিশে ডেলমোস, ফোবস। মার্স হচ্ছে রোমানদের অন্যতম প্রধান দেবতা, তার দুইজন চামচা বা অনুসারী হচ্ছিল ডেলমোস আর হচ্ছিল গিয়া ফোবস, ডেলমোস এবং ফোবস। জিনিসটা বুঝতে পারছেন? তাহলে কি কারণে উপগ্রহ দুটিয়া, ইউরেনাসের 27টা আর হচ্ছে নেপচুনি 14টা। বর্তমান চুনের কেজি 14 টাকা করিয়া, আর ইউরেনাস আছে 27। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সবাই আমার সাথে একটু একসাথে বলবেন, নাই 67 নাই 62, নাই 67 নাই 62। পানি খাই ভাই। কষ্ট হয়ে যায়, যদি 1 ঘন্টা আগে ক্লাসটা শুরু করতে পারতাম অনেক কিছু শিখাতে পারতাম ভাই। মাস পরেডে যে সমস্ত স্যাররা শুনছেন কষ্ট করে, তাদেরকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর লাইফের জন্য লাগবে সেই হবু ক্যাডারদের, তারা তো থাকবেই, আমাদের মাস পরেডে থাকবেন ভাই অসংখ্য, এর সাথে ভালো ক্লাস আমার সেই 2001 সাল থেকে অডিয়েন্সের সামনে ক্লাস নেয়, কিন্তু এই ভার্চুয়ালে ভাই এখনো সামনে আসেনি, যার কারণে প্রথম দিন একটু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, প্রথম দিনই আর কি লেট করে ফেলছি, তারপরেও দেখি যে কতদূর পারা যায়। এবার আছে ভাই কিছু বৈশিষ্ট্য লিখবো, আমরা যদি এখানে একটু সূর্য আঁকি, এখানে যদি সূর্য আঁকি, তাহলে সূর্যের নিকটতম গ্রহের নাম কি হবে, বুধ। আমরা পরবর্তীতে সোলার সিস্টেমটা আঁকলে পরে আরো ক্লিয়ার হবেন, আগে একটু লিখি। তাহলে সবচেয়ে সূর্যের নিকটতম হচ্ছে গ্রহের নাম কি, বুধ। যে বেটা নিকটে থাকে সেই জিনিসটা আর কি ছোট থাকে, যেমন আপনার মোবাইলটা কি পকেটে থাকে, ছোট জিনিসটা, বুঝতে পারছেন, ছোট থাকে। তাহলে নিকটতম যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রতম জিনিসই নিকটে থাকে। এর পরবর্তীতে যে ক্ষুদ্র, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 মিটারের দৌড় ছিলাম, দেখা যাচ্ছে সাইজ ছোট, আমার এক বন্ধু সে ফার্স্ট হতো, অর্থাৎ ক্ষুদ্রতম যারা তারা কিন্তু দ্রুততম হয়। এটা প্রিয়তম লেখাই দিলেন, প্রিয়তম লেখেন না ভাই আর কি। সে যাই হোক, নিকটতম, ক্ষুদ্রতম, দ্রুততম গ্রহ নামে পরিচিত কোন গ্রহ, বুধ। তাহলে সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহের নাম কি, বুধ। সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কি, বুধ। সবচেয়ে দ্রুততম গ্রহের নাম কি, বুধ। এবার বৃহস্পতি, এখানে যদি খণ্ডত্ব দেই তাহলে অবশ্যই কি হলো, গ্রহরাজ বা বৃহৎ গ্রহ নামে পরিচিত। এর সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছিল গানিমেড। এবার আছে শুক্র দিয়া আর পৃথিবী দিয়া একটা গল্প। শুক্র হচ্ছে
একটা মেয়ের নাম, শুক্র হচ্ছে একটা কিসের নাম? মেয়ের নাম। আর পৃথিবী হচ্ছে একটা ছেলের নাম। তাহলে ওই শুক্র হচ্ছে একটু কালো। পৃথিবী বলছে কি, শুক্র চলো আমরা শুক্রবারে আজকে একটু ঘুরে আসি। কোথায় যাব? যাব সোহরাওয়ার্দী উদ্যানে, ওখানে লেক আছে, ওখানে যাব। তো ওই একে নিয়ে পৃথিবী ছেলে শুক্রকে, শুক্র হচ্ছে তার বান্ধবী গার্লফ্রেন্ড, তাকে নিয়ে গেছে। তো ওই শুক্র বেরোনোর আগে এত কালো, যার কারণে সে মেকআপ লাগাইছে। মেকআপ লাগালে পরে একদম উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, তো শুক্রর সাথে শুক্র পৃথিবীর সাথে বের হয়েছে, যার পরে ওই লেকের পাশে বইছে। যখন একটু সন্ধ্যা হয়ে গেছে, তখন ওই পৃথিবী শুক্ররে বলছে যে তুমি একটু আমার দিকে তাকাও। যে তাকাইছে, তখন দেখে কি, ওরে বাবা কি উজ্জ্বল, ঠিক আছে, জল জল করে। ওই পৃথিবী তখন রোমান্টিক একটু ভাব নিয়ে ওই শুক্রকে খুশি হওয়ার জন্য বলছে, তুমি তো আমার সুখ তারা, তুমি তো আমার সন্ধ্যা তারা। তাহলে শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? শুক্র। সবচেয়ে উজ্জ্বলতম গ্রহের নাম কি? শুক্র। শুক তারা, সন্ধ্যা তারা নামে পরিচিত কোনটা? শুক্র। তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে শুক্রের কয়েকটি বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ভাই আমি ওই অনেক তথ্য আছে, যে তথ্যগুলো কিন্তু পরীক্ষা কখনো আসে না। যে তথ্যগুলো পরীক্ষা আসে বা বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনাদের ক্লাসটা তৈরি করেছি। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ কি? শুক্র। সবচেয়ে উজ্জ্বলতম গ্রহের নাম কি? শুক্র। এর পরবর্তীতে শুক্তারা, সন্ধ্যা তারা নামে পরিচিত কি? শুক্র। স্যাটার্ন, টাইটান সবচেয়ে বড় উপগ্রহ, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ টাইটান। টাইটান হচ্ছে শনির উপগ্রহ। তাহলে শনির উপগ্রহের নাম কি? টাইটান। টাইটান হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ। ক্লিয়ার। পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। আর একে বিশ্ব বলা হয় পৃথিবীকে। আর নীল গ্রহ বলা হয় একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। প্রাণের অস্তিত্ব আছে। আপনি যদি স্পেস শুট ছাড়া আপনি এই মহাকাশের এই গ্রহগুলোতে যান, একমাত্র পৃথিবীতে গড়ে 80 বছর বেঁচে থাকবেন। আর প্রায় 1 সেকেন্ড, 1 সেকেন্ডের কম, 1 ন্যানো সেকেন্ড, 1.5 মিনিট এরকম মঙ্গল গ্রহে একটু বেশি বাস করা যায়। সেটা আমরা পরে দেখবো, টাইমটা বলে দেব। তাহলে পৃথিবী, চাঁদ একমাত্র উপগ্রহ, বিশ্ব, নীল গ্রহ, প্রাণের অস্তিত্ব। আর পৃথিবী অনেকগুলো বাংলায় কিন্তু শব্দ আসে, বসুধা, ধরণী, ধরণীতল, এরপরে বসুন্ধরা, এগুলো আর কি সমার্থক শব্দ পৃথিবীর। সে যাই হোক, আলাদা বিষয়। মঙ্গল হচ্ছে গিয়া ভাই এই রোমানদের বা গ্রিকদের দেবতার নাম হচ্ছিল গিয়া মার্স। তো এই দেবতাদের গায়ের রং একদম লাল থাকে, এই যেমন আমার লাল, লাল ডানা কালাডা, যাই হোক, মানে লাল থাকে, ঠিক আছে। তাহলে এই গ্রহটাও লাল। যারা এই লাল জামা গায়ে দেয় তারা একটু শীতল প্রকৃতির হয়, মানে ঠান্ডা প্রকৃতির। তাহলে এরা একটু শীতল। যে বেটা শীতল হয়ে গেছে, যে আমার দেহে কোনো রক্ত নাই, আমি মারা গেছি, তাহলে তারে রাখবো কোথায়? ধুধু মরুভূমির ভেতর। ধুধু মরুভূমি। তাহলে লাল, শীতল, ধুধু মরুভূমি নামে পরিচিত কোন গ্রহ? মঙ্গল গ্রহ। ক্লিয়ার। ইউরেনাস, আপনারা ইউরিয়া সার দেখেছেন না? সার, ইউরিয়া সার। তো ইউরিয়া সার যদি ধানের ক্ষেতে দেওয়া হয়, তাহলে কি হয়? ধান একদম সবুজ হয়ে যায়। তাহলে সবুজ গ্রহ নামে পরিচিত কোনটা? ইউরেনাস। তাহলে সবুজ গ্রহ নামে পরিচিত কোনটা? ইউরেনাস। উইলিয়াম হার্শেল এটা আবিষ্কার করেন। আর নেপচুন, চুন শব্দটা চেনেন তো? যদি আপনি পানের সাথে অনেকগুলো চুন খেয়ে ফেলেন, মানে মুখের বায়ুর গতিবেগ বাড়ালে আপনার একটু কমফোর্ট ফিল হবে। সুতরাং নেপচুনটা একটু জেনে রাখবেন, সবচেয়ে বায়ুর গতিবেগ বেশি। কোন জায়গা পাইছি 2000, কোন জায়গা পাইছি ভাই 2100, যেটা আসে এত কিলোমিটার পার আওয়ার, 2100 কিলোমিটার বা 2000 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা একটু সহজে জানি, বুধ হচ্ছে ইংরেজি মার্কিউরি, উপগ্রহ নাই, নিকটতম, ক্ষুদ্রতম, দ্রুততম গ্রহ বৃহস্পতি, জুপিটার, 67 গ্রহরাজ, বৃহৎ গানিমেড সবচেয়ে বড় উপগ্রহ, মানে এই বৃহস্পতির। শুক্র হচ্ছে ভ্রাস নাই, পৃথিবীর নিকটতম উজ্জ্বলতম শুক্রতারা, সন্ধ্যা তারা শনি, স্যাটার্ন, 62টা টাইটান, পৃথিবীর হচ্ছে চাঁদ,
বিশ্ব নীল গ্রহ প্রাণের অস্তিত্ব, একমাত্র প্রাণের অস্তিত্ব যে গ্রহ আছে যেখানে আমরা আছি, যেখানে মার্স ফরওয়ার্ড আছে, যেখানে বাদল স্যারের মতন একজন মহাত্মা আছে। এরপরে হচ্ছে মঙ্গল, লাল শীতল ধুধু মরুভূমি, ডেমোস ফোবস, এটা হচ্ছে দুটো উপগ্রহ। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। এই ছেলেরা মেয়েরা ঘুমিয়ে পড়বেন না, মনোযোগ দেন, মনোযোগ দেন। ইউরেনাস, সবুজ গ্রহ, উইলিয়াম হার্শেল এটা আবিষ্কার করেন 2000, আর নেপচুন হচ্ছে 2000 বা 2100 কিলোমিটার। এই বায়ুর গতিবেগ সবচেয়ে মানে বেশি আর কি এই নেপচুনে। ঠিক আছে, তাহলে আমরা এটুকু একটু মুছে ফেলি ভাই, পরবর্তীতে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েন। আমি ক্লাস আরো অনেক দূর আছে, অনেক তথ্য বাকি। এবার একটু প্লুটো কাকা সম্পর্কে একটু কথা বলি। প্লুটো, অনেকের প্রশ্ন যে স্যার প্লুটো একটা গ্রহ ছিল, এখন আবার কি হলো? প্লুটো হচ্ছে ক্লাইড টম্বো, এটা ট্রাম্পের আর কি ভাইসটা হয়টায়, যাই হোক আর কি। এই ক্লাইড টম্বো ইনি 1930 সালে একটি গ্রহ আবিষ্কার করেন, নাম হচ্ছে প্লুটো। কিন্তু আইএইউ ওই চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে যে 2006 সালে 24 আগস্ট, মেবি আগস্ট, এই সাল দরকার নাই, 2006 সালে বললেন প্লুটো গ্রহের যে সমস্ত বৈশিষ্ট্য থাকার দরকার তার একটা হারাই ফেলছে, বা তার বৈশিষ্ট্য নাই, একটা নাই। এই কারণে প্লুটো এখন কোনো গ্রহ নাই, প্লুটো বামন গ্রহের মধ্যে পড়েছে। প্লুটো এরিস, সেরেস, তিনটি বামন গ্রহ। তাহলে গ্রহ হচ্ছে 8টি, বামন গ্রহ হচ্ছে গিয়া 3টি। আবার আইএইউ বলছে যে সম্ভাব্য আরো 2টি এই বামন গ্রহের মধ্যে পড়বে, সেটা হচ্ছে হাউ মেও আর মাকে মাকে। হাউমাউ করে কাঁদে আর মাকে মাকে ডাকে, ঠিক আছে, এ দুটোর দরকার নাই নাম। বামন গ্রহ 3টা, প্লুটো, এরিস, সেরেস। তাহলে একটু দেখেন, এই আইএইউ তারা বলছে কি যে গ্রহে হওয়ার জন্য 3টি বৈশিষ্ট্য লাগবে। নাম্বার 1, নির্দিষ্ট কক্ষপথ, এরপরে মাধ্যাকর্ষণ শক্তি, আর হচ্ছে প্রায় গোলাকার হতে হবে। এক জায়গা বলতেছে যে ভাই এই প্লুটো এই 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 সত্যটা পূরণ করতে পারে না, প্রায় গোলাকার। আবার আইএইউর গ্রহের সংজ্ঞা অনুযায়ী এটা হলো বৈশিষ্ট্য, আর গ্রহের সংজ্ঞা দিচ্ছে আইএইউ এরকম করে যে বলা হয়েছে যে যে মহাজাগতিক বস্তু নির্দিষ্ট কক্ষপথে চলার সময় আশপাশের যে মহাজাগতিক ক্ষুদ্র বস্তু সেগুলো সরাই ফেলবে, অর্থাৎ এই নির্দিষ্ট কক্ষপথে সেই সেরা, সেই মানে একজন শক্তিশালী, এইটা আর কি প্রমাণ করতে হবে। সেই প্লুটো সেই জিনিসটা সরাতে পারে না বিদায়ী সে গ্রহ থেকে আর কি বাদ পড়ছে। এখন বামন গ্রহ মানে ছোট গ্রহের মধ্যে পড়ে গেছে, বামন মানে ছোট, ব্যাপারটা বুঝছেন? সে যাই হোক, আমরা জানলাম কি 8টি গ্রহ, 3টি উপগ্রহ। এবার আসবো ভাই আমরা পৃথিবীর আলোচনায়। প্রথমে যে আলোচনাটা করেছি পৃথিবী, এই পৃথিবী নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি একটু সহজে বলি যে পৃথিবী একটি সংস্কৃত শব্দ, এটা যাই হোক, আমরা পৃথিবীর একটি ধারণা যে আগেরকার মানুষ এই পৃথিবী, ওই যে বললাম যে ধারণা করতো কি যে কয়েকটা হাতি পৃথিবীকে পিঠে করে রাখছে, সে হাতিগুলো আবার কচ্ছপের উপরে আছে, কচ্ছপগুলো পানিতে ভাসতেছে, এরকম করে ধারণা ছিল। আবার কেউ ভাবতো কি যে পৃথিবীর কোনো নির্দিষ্ট সীমানা নাই, মানুষ আগে মানে অনেক দূর যেত না, ভাবে কি পৃথিবীর মানে কোনো কিনারায় পড়ে যায় কিনা, এই সমস্ত বিষয় আর কি একটু ধারণা করতো। কিন্তু পৃথিবী সম্পর্কে একদম মানে কিছু থিওরিটিক্যাল ধারণা একটু আপনাদের দেখাই। এরিস্টটল, টলেমি, কোপার্নিকাস,
গ্যালিলিও গ্যালিলেই। গ্যালিলিও গ্যালিলেই একটু বানানটা ভালো আছে, ইংলিশে দেখেন গালিলেও, গালিলেও, এটা ও এটা আই, খালি আই আই ও এটুকু পার্থক্য আর কি। সে যাই হোক, পৃথিবী সম্পর্কিত যে আনুষ্ঠানিক যে চিন্তা ভাবনা সেটা একটু দেখেন। এরিস্টটল প্রথমে বললেন যে পৃথিবী একটা স্থির, পৃথিবী স্থির, এটা একটা সমতল ভূমির মতন স্থির আর কি। টলেমি তিনি বললেন যে পৃথিবী মহাকাশের কেন্দ্রে। ইনি গ্রিক দার্শনিক, টলেমির বাড়ি মিশর আসতে পারে। কোপার্নিকাস হচ্ছিল পোল্যান্ড আর ইতালি, এগুলো হচ্ছে পোপ শাসিত অঞ্চল, মানে পোপ আর কি আছে এই পোল্যান্ড ইতালিতে, ব্যাপারটা বুঝছেন? তো কোপার্নিকাস সর্বপ্রথম সূর্যকে কেন্দ্রে রেখে একটি সহজ সরল ধারণা মানুষের কাছে দিলেন। এই পোপদের ভয়তে এই তার নাম প্রথমে প্রকাশ করেও নাই, পরবর্তীতে প্রকাশিত হয়েছে। কোপার্নিকাস সর্বপ্রথম সূর্যকে কেন্দ্র করে একটি ধারণা দেন যে সূর্য কেন্দ্রে আর এর পাশ দিয়ে অন্যরা ঘুরতেছে। আর ইতালির গ্যালিলিও গ্যালিলি তিনি তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে প্রথম প্রমাণ করেন এই মানে সৌরজগতের কেন্দ্র সূর্য এবং তার চারপাশ দিয়ে পৃথিবী ঘুরতেছে। তাহলে এরিস্টটল স্থির, টলেমি পৃথিবী মহাকাশের কেন্দ্র, কোপার্নিকাস নিকোলাস কোপার্নিকাস যিনি হেলিওসেন্ট্রিজমের জন্য বিখ্যাত। হেলিওসেন্ট্রিজম মানে কি সূর্যকে কেন্দ্র করে আর কি ঘোরা, হ্যাঁ, এই হেলিওসেন্ট্রিজমের জন্য বিখ্যাত কে? কোপার্নিকাস, নিকোলাস কোপার্নিকাস। হ্যাঁ, তো তিনি বললেন সূর্যকে কেন্দ্র করে আর কি একটা ধারণা দিলেন। আর গ্যালিলিও গ্যালিলেই টেলিস্কোপের মাধ্যমে প্রমাণ করলেন সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো, অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘুরে। ব্যাপারটা ক্লিয়ার? এবার পৃথিবী নিয়ে একটু শোনেন যে আমরা সবাই জানি যে এই পৃথিবীর বয়স হচ্ছে 4.6 বিলিয়ন বছর, আর 51,66,000, অনেক জায়গায় অনেক রকম আছে ভাই, এটা আনুমানিক আর কি। হ্যাঁ, আনুমানিক এলো বয়স, এটা হলো আয়তন 51,66,000 বর্গমাইল, 51,66,000 বর্গমাইল। এখানে এই পৃথিবীতে 5টা মহাসাগর রয়েছে, 7টি মহাদেশ রয়েছে, 197টি দেশ রয়েছে। আপনারা দেখেন যে এই করোনায় বলা হয়েছে যে 215টা দেশ ও অঞ্চলে এই করোনা ছড়িয়ে গেছে। যেমন এমন একটা ব্যাপার যে ওই ইউরোপ কান্ট্রিতে সব ইউরোপ কান্ট্রিতে 10-15 জন দেখা যাচ্ছে যে পর্যটক, তারা যে একটা দ্বীপে যে বলে কি আমরা একটা রাষ্ট্র তৈরি করলাম, একটা অঞ্চল তৈরি করলাম, এইভাবে আর কি দেশ প্রায় 233টার মতন আছে। তো 197টা দেশ হচ্ছে গিয়া, মানে 197টা হচ্ছে দেশ, এর মধ্যে 195টা হচ্ছে স্বাধীন, এর মধ্যে 193টা হচ্ছে জাতিসংঘের সদস্য। ফিলিস্তিন আর তাইওয়ান, ফিলিস্তিন এবং তাইওয়ান এরা স্বাধীন না, ক্লিয়ার? আর কসোভো আর ভ্যাটিকান এরা জাতিসংঘের সদস্য না, ফিলিস্তিন আর তাইওয়ান। আপনারা দেখেন যে এই আজকের পেপারেই আছে যে বাহরাইনের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এর আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে। এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছেন। মানে এই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, দ্য নিউ ডিল অফ দ্য সেঞ্চুরি, মানে এরকম করে যে সে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য চিন্তা ভাবনা করছেন। সে কিন্তু ইরানের সাথে যুদ্ধ বাঁধেন নাই ট্রাম্প, যদিও তার কিন্তু বর্তমান আজকের তহবিল আর কি শূন্য হয়ে গেছে, বাইডেন আর কি ভবিষ্যৎ প্রেসিডেন্ট হতে পারে, তাও কেন হিলারির মতন পাল্টি খায়। সে যাই হোক, আমরা যে জিনিসটা বলতেছিলাম যে
ইসে মধ্যপ্রাচ্যের যে বিষয়গুলো ফিলিস্তিন এবং তাইওয়ান, তাইওয়ান দেখেন এরা চীন আর কি নিয়ে যাচ্ছে। আজকে আমেরিকা অনেকে নেগেটিভ বলবে, অনেকে পজিটিভ বলবে। আমেরিকা যদি না থাকতো তাইওয়ান আর হংকং, ওরা কিন্তু চীনের সাথে মানে তাদের প্রদেশ হয়ে যেত। তাইওয়ান এবং হংকংকে কিন্তু সাপোর্ট দিচ্ছে মানে যুক্তরাষ্ট্র। আমেরিকা ওরা অনেক বেয়াদবি করে, তার মধ্যে আবার কিছু মানবাধিকার মানে রক্ষা তাদের জন্যই হয়, যে কংগ্রেসে অনেকগুলো বিল পাস হয়, নিষেধাজ্ঞা জারি করে। এগুলো ভাই ইন্টারন্যাশনাল ব্যাপার, তো যখন ইন্টারন্যাশনাল ক্লাস নিব সবকিছু ক্লিয়ার করে দেবো। আমরা মূল আলোচনায় ফিরে যাই। পৃথিবীর 197টি দেশ, 193টা, আর হচ্ছে গিয়া 7টা হচ্ছে মহাদেশ। এটা হচ্ছে ভাই আপনাদের একটু অ্যাড দিয়ে রাখি, যখন মহাদেশের ক্লাসগুলো নেবো, এশিয়া মহাদেশ এরকম করে 7টা মহাদেশ হচ্ছে গিয়া এরকম করে, যে উলালা উলালা মানে উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, মানে আফ্রিকা, ইউরোপ, এশিয়া, উলালা উলালা, ওশেনিয়া, আন্টার্কটিকা। এই গানের মাধ্যমে শিখাবো। আর আমি কিন্তু ওই আমার ভিডিওতে দেখবেন যে 197টা দেশ মাত্র 3 মিনিটে বলি। তার মধ্যে আজকে একটু এশিয়া মহাদেশটা একটু বলি, একটু ভালো লাগবে আর কি। যে এশিয়া মহাদেশে আছে 44 আর 246টি রাষ্ট্র আছে। সেগুলো হচ্ছে গিয়া আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ব্রুনাই, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তার পরবর্তীতে সৌদি আরব, ইয়েমেন, ওমান, কাতার, কুয়েত, ভাই ভুলে গেছি, পরে বলবো, এখন অন্য ক্লাসে আসি। সে যাই হোক, আমরা পৃথিবীর সম্পর্কে একটু জানবো। 197টা দেশ পর্যন্ত পেলাম। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। এই চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে 29.5 দিন সময় লাগে। কোন জায়গা পাইছি ভাই 27 দিন, কোন জায়গা পাইছি 27.3 দিন, আবার কোন জায়গা পাইছি 27.5 দিন। ঠিক আছে, তাহলে 29.5 দিন চাঁদ একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদ একবার পৃথিবীকে ঘুরে আসে। এই চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং, বাস অল্ড্রিন, নীল আর্মস্ট্রং, একটু নাম লিখলাম না, বাস অল্ড্রিন আর মাইকেল কলিন্স। এইটা আবার একজন সাংবাদিক বলছে কি যে ওরা আর কি ওখানে পৌঁছায় নাই, আবার কেউ বলছে যে আমেরিকার ওখানে গিয়েছে, সেখানে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন তারা মার্কিন পতাকা ওখানে চাঁদে পুঁতে রেখে এসেছে। এই সমস্ত বিভিন্ন তথ্য আর কি প্রচলিত আসে। সে যাই হোক, চাঁদে প্রথম আর কি মানুষ যায় হচ্ছে 1969 সালে 20/21 জুলাই। যে কোনো তারিখ আসবে তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছিল ভাই 20/21 জুলাই। এটা হচ্ছিল আন্তর্জাতিক তারিখ রেখার কারণে হয়। আপনারা দেখবেন যে জাতিসংঘে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান কত তারিখে ভাষণ দেন? 24 সেপ্টেম্বর, অনেক সময় 25 সেপ্টেম্বর, এরকম আর কি তারিখ। আমেরিকার সাথে তো এই আন্তর্জাতিক তারিখ রেখার আমাদের পৃথক আছে, সেটা আমরা আর কি একসাথে আসবো। 1969 সালে 20/21 জুলাই চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং, বাস অল্ড্রিন, বায়াডুইন অল্ড্রিন আর মাইকেল কলিন্স। এর পরবর্তীতে হচ্ছে গিয়া এই চাঁদে শান্ত সাগর আছে, মারিয়া সাগর আছে, এই চাঁদে অবস্থিত। চাঁদে পৃথিবীর কোন বস্তুর ওজন 6/8 ভাগ। অর্থাৎ আপনি যদি এখানে 6 কেজি হন, ওই আকাশে যাবেন আপনি 1 কেজি হয়ে যাবেন। মানে কোন বস্তুর ওজন 6/8 ভাগ আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার ভাই একটু পৃথিবী নিয়ে সহজে একটু আলোচনা করব। আগে বুঝানোর জন্য আপনারা একটু উত্তর দক্ষিণ করে আঁকবো, তার পরবর্তীতে আমরা গোল করে শিখবো। এটা হলো আপনাদের বুঝানোর জন্য। তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই জিনিসটা অনেকে ভুলে যান, আমি সহজে একটু মানে মনে রাখার চেষ্টা করব। আপনাদের যদি বলি যে আপনাদের একটা প্রশ্ন করব, আগে বলি কি যে আপনারা সবাই মাথা নিচু করেন, মাথা নিচু করলেন, মাথা নিচু করে আমি যদি বলি কি আপনাদের একটা প্রশ্ন করব, তোমরা উত্তর দেবা, তখন কি আপনি উত্তর দেবেন না মাথা উঁচু করে? তখন আপনারা মাথা উঁচু করে উত্তর দেবেন। তো আপনারা সবাই বলেন মাথা উঁচু করে উত্তর দেখবো। তাহলে মাথা উঁচু করে কি দেখবো? উত্তর। তাহলে উত্তরের বিপরীত কি? দক্ষিণ। তাহলে উত্তরের বিপরীত কি? দক্ষিণ। আর এই পাশে পূর্ব, এই পাশে হচ্ছে পশ্চিম। তাহলে আমরা স্বরবর্ণ শিখি, সরেওয়া, সারেয়া, এরস্বই, দীর্ঘই, এরস্বৌ, দীর্ঘ। তাহলে ওয়াস স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে পয়ার সাথে কি যুক্ত আছে? ওয়া। আর এই পুর সাথে কি আছে? উ। তাহলে পূর্ব অবশ্যই এই পাশে হবে, আর বাম পাশে পশ্চিম হবে। অবশ্যই এটা নির্দিষ্ট না, কারণ পৃথিবী ঘুরতেছে, এই পূর্ব তো ঘুরে আবার ওদিকে আসতে পারে। ঠিক আছে, তারপরেও আমরা যেহেতু পূর্ব, আমরা তো ঘুরি, এই কারণে এই পাশ পূর্ব, এই পাশ পশ্চিম। অর্থাৎ ওয়া যে পাশ থাকবে এই পাশ পশ্চিম হবে, উ যে পাশ থাকবে সেই পাশ পূর্ব থাকবে। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। বিষয়টা ক্লিয়ার?
তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা এই চৌকোনা দিয়ে আঁকবো, পরবর্তীতে কমলা লেবুর মতন ওই জিনিসটা শিখবো। হ্যাঁ, পৃথিবীর এইবার রেখা টেকা আর কি বিষয়গুলো আলোচনা করতেছি। আমাদের বলছিলাম হিপ্পারকাস তিনি এই পূর্ব থেকে পশ্চিমে রেখাঙ্কন করতে বলেছিলেন। ঠিক পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর ঠিক মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয়েছে তার নাম নিরক্ষরেখা, বিষুব রেখা, মহাবৃত্ত, গুরুবৃত্ত। এবার ইকুয়েটোরিয়াল লাইন বা ইকুয়েটর। তাহলে নিরক্ষরেখা কাকে বলে? পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে, কল্পনা কিন্তু ভাই, তার নাম হচ্ছে নিরক্ষরেখা। ঠিক পৃথিবীর ঠিক মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে তার নাম হচ্ছিল গিয়া মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। তাহলে পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখা, উত্তর থেকে দক্ষিণে মূল মধ্যরেখা, এটা ভূপৃষ্ঠের উপর দিয়ে। আবার পৃথিবীর, ওটা একটু পরে যাই, এই বিন্দুটাকে বলা হয় সুমেরু, একদম উত্তরের যে মেরুটা, আর এটাকে বলা হয় কুমেরু। তাহলে সুমেরু এবং কুমেরু ঠিক পৃথিবীর মাঝখান দিয়ে, এটা ভূপৃষ্ঠের উপর দেয় না, একদম মাঝখান দিয়া এটাকে বলা হয় মেরু রেখা বা অক্ষ বলা হয়, এক্সিস। একদম পৃথিবীর ঠিক মাঝ, মনে করেন যে আমার পৃথিবী, এটা হচ্ছে সুমেরু আর পা হচ্ছে কুমেরু। এখন এই মাথা যদি ফুটো করেন, না ভাই মাথা ফুটো করবো না, মনে করেন যে উত্তর থেকে দক্ষিণে একদম পৃথিবীর ভিতর দিয়ে যে রেখা তার নাম হচ্ছে অক্ষ বা মূল অক্ষরেখা, সরি অক্ষ আর কি, এক্সিস। আর উপর দিয়ে যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে আমরা ক্লিয়ার একটু বুঝতে পারলাম। আবার একটু মুছে ফেলি, মুছবো আর লিখবো মেরু রেখা, সরি অক্ষ বা মেরু। তাহলে এইটা হচ্ছিল নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, বেতার ডাকলাম না, এটা 0 ডিগ্রি ভাই, এটা 0 ডিগ্রি। এবার বলা হয়েছে এই নিরক্ষরেখার সমান্তরাল করে উত্তর দিকে 6টা, দক্ষিণ দিকে 6টা যে রেখা কল্পনা করা হয়েছে তার নাম হচ্ছে সমাক্ষ রেখা। সমাক্ষ রেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরাল উত্তর এবং দক্ষিণে যে রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে অঙ্কন করা হয়েছে তার নাম হচ্ছে সমক্ষ রেখা। আবার আরেকবার বলা যায় নিরক্ষরেখার 15 ডিগ্রি অন্তর অন্তর যে রেখা কল্পনা করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে তার নাম নিরক্ষরেখা। নিরক্ষরেখার দক্ষিণে 15 ডিগ্রি অন্তর অন্তর যে রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে কল্পনা করা হয়েছে তার নাম হচ্ছে কি? অক্ষ বা সমক্ষ রেখা। সমক্ষ অক্ষরেখা বলে, সমক্ষ রেখা। তাহলে এই পাশে যদি 6টা রেখা হয় আর এক এক রেখার ডিফারেন্স যদি হয় 15 ডিগ্রি, তাহলে 6 গুণন 15 এখান থেকে কতটুকু হবে? 90 ডিগ্রি হবে। আর এই নিরক্ষরেখা থেকে এই নিচ পর্যন্ত কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে 90, এখান থেকে 90, এখান থেকে 90, তাহলে মোট কত হলো? 180। তাহলে এইটা মানে মূল মধ্যরেখা 180 ডিগ্রি। মূল মধ্যরেখা কত ডিগ্রি? 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলা হয়েছে কি এই নিরক্ষরেখালে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে ওই ভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আপনি বোঝার জন্য বলবেন মূল মধ্যরেখার উভয় পাশে 15 ডিগ্রি অন্তর অন্তর যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে কল্পনা করা হয়েছে তার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা মানে দাঁড়ানো রয়েছে, এই পাশে 15 ডিগ্রি অন্তর অন্তর, মোট 12টা, এখানে 12টা, অর্থাৎ মূল মধ্যরেখার পূর্ব পাশে 12টা আর পশ্চিম পাশে 12টা, মোট হচ্ছে 24টা। তাহলে এই পাশে যদি 15 ডিগ্রি ডিগ্রি করে ফাঁকাফাঁকি হয় তাহলে 15 ইন্টু 12 কত হয়? মনে হয় 180, যেহেতু 90 এটা 180 ডিগ্রি। আর এই দিকে যদি 12টা রেখা হয় তাহলে কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু,
যেহেতু ভাই পৃথিবী অভিগোলকের মতন আর কি, ওই কমলালেবুর মতন, এটা তো জাস্ট আমরা বোঝানোর জন্য। ঠিক ওই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা, হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে এই নিরক্ষরেখা আছে 360 ডিগ্রি। একটু মুছে ফেলি, আবার আঁকবো, কোনো সমস্যা নাই। যত সময় না বুঝবেন তত সময়, বা ইয়ার চাইতে ক্লিয়ার কনসেপ্ট দিতে পারবো না ইতিহাসের ছাত্র হিসেবে। এই নিরক্ষরেখা আছে 360, আর এটা হচ্ছিল 180, ঠিক আছে? তাহলে 180 আর 360 কোনটা? ওইটার তো ডাবলই। তো এইভাবে যদি আপনারা একটা পৃথিবী আঁকেন, হ্যাঁ, তাহলে তো এই যে আর কি এই কাদার হবে, ঠিক আছে? অনেকে বলে কি কমলা লেবুর মতন, মানে দুই পাশে চ্যাপটা। আবার অনেকে আবার কয়েকদিন আগে পেপারে একটা দেখলাম যে পৃথিবী গোল, গোল আলুর মতন, গোল আলুর মাঝখানে এরকম আর ওই জিনিসটা এরকম, আসলে গোল আলুর মতন। 180 ডিগ্রি আর 360 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রি কিরকম? এটা তো পৃথিবী গোল, অর্থাৎ এই 360 ডিগ্রি এরকম করে গোলটা রয়েছে, অর্থাৎ আমার বলটা কই? এই যে এটা একটু দেখলে বুঝবেন ভাই, কমলা লেবু পাইনি বর্তমান সাইজ বেশি ভালো না, ওই লম্বা থাকে এরকম। এই ধরেন পৃথিবী, এই যে এই পূর্ব থেকে পশ্চিমে এই যে একটা রেখা আঁকলাম, তাহলে কি এটা একটা বৃত্ত হয়ে গেল না? 360 ডিগ্রি। পৃথিবীতে আছে বড় বৃত্ত আছে বলেন? নাই। তাহলে 360 ডিগ্রি, এটা নিরক্ষরেখা, বিষুব রেখা, মহাবৃত্ত, গুরুবৃত্ত, মানে এইটা দিয়ে যে বৃত্ত আঁকবো সেটা হচ্ছে মহাবৃত্ত। এবার আসি, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই বেটার নাম হচ্ছে কি? মূল মধ্যরেখা। এর রেখার নাম কি? মূল মধ্যরেখা। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে মূল মধ্যরেখা, তাহলে জিনিসটা একটু বুঝলেন। এটা নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, আর উভয় পাশে দাঁড়ানো হচ্ছিল কি রেখা? মূল মধ্যরেখার ডান পাশে দ্রাঘিমা রেখা, আর এই নিরক্ষরেখার সমান্তরাল হচ্ছিল গিয়া অক্ষ বা সমক্ষ রেখা। তাহলে এই যে হচ্ছে নিরক্ষরেখা, এই যে মূল মধ্যরেখা। এবার একটু বোঝার বিষয় আছে, কিন্তু ক্লিয়ার জানবেন। 0 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি অন্তর অন্তর, তাহলে আমরা গুনতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে গুনতে পারি। গুনে আসলাম কি 20 ডিগ্রি 34 মিনিট। এবার আসি 26 ডিগ্রি 38 মিনিট। এই যে রেখা, এই জাকলাম, এই জাকলাম। তাহলে এটা কোন দিক? উপরের দিক, উত্তর দিক। এটা কি উত্তর দিক? তাহলে সবাই আমার সাথে বলেন 20 34 26 38। 20 34 26 38। তাহলে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর। এবার লিখবেন হতে অক্ষাংশ। তাহলে একটু আমার সাথে বলেন 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। অক্ষাংশ কাকে বলে ভাই? সংজ্ঞা হচ্ছে মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়, সরি দ্রাঘিমাংশ, আর ইসের নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ। তাহলে উত্তরে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, ঠিক আছে? এবার এখান থেকে এই পর্যন্ত আছে 180 ডিগ্রি। এক সময় 1 2 3 ডিগ্রি যাইতে যাইতে 88 ডিগ্রি 01 মিনিট পাবেন। আবার 92 ডিগ্রি 41 মিনিট পাবেন। এই যে হচ্ছে দ্রাঘিমা রেখা, ঠিক আছে? তাহলে 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব হতে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব, এটা তো পূর্ব দিক, পূর্ব দ্রাঘিমাংশ। ক্লিয়ার? আপনি বোঝার জন্য বোঝেন, এই যে অক্ষরেখা এর একটা অংশ, এই যে দ্রাঘিমা রেখা এর একটা অংশ। তাহলে এই যে জায়গাটুকু পেলাম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে এইটা। 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, খালি মাঝখানে এবং লিখে দেবেন। এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব হতে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমাংশ। আমি কি বুঝতে পারছি? বাংলাদেশটা ঠিক এই জায়গায় অবস্থিত। এই ভৌগোলিক অবস্থান আসে, অনেকে খালি মুখস্থ করেন, বিষয়টা সেরকম না। 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট, 20 34 26 38, 88 01 92 41, 88 01 92 41। বিষয়টা বুঝতে পারছেন? সুতরাং ক্লিয়ার হয়ে যান। এবার আসি ভাই 20 আর 26 এর মাঝের ডিগ্রি কত?
23.5 হয়। দেখেন 23.5 উত্তর, পূর্ব হতে পশ্চিমে একটা রেখা কল্পনা করা হয়েছে, ঠিক 23.5 দক্ষিণে পূর্ব হতে পশ্চিমে একটা রেখা কল্পনা করা হয়েছে। আর 88-92 মাঝখানে 90° হয়। একটু দেখেন। এবার পরীক্ষা আসে নিরক্ষরেখা 23.5 উত্তরে পূর্ব হতে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। আর ইংরেজি হচ্ছে টপিক অফ ক্যান্সার। ক্যান্সার মানে লাল, টপিক অফ ক্যান্সার, ক্যান্সার মানে লাল। তাহলে কর্কট ক্রান্তি রেখা 23.5 দক্ষিণ হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে আমরা যদি কর্কট ক্রান্তি রেখা কাকে বলে? নিরক্ষরেখা হতে 23.5 উত্তরে, এটা উত্তর দিক, পূর্ব হতে পশ্চিমে যে রেখা কল্পনা করেছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটা ভাই বাংলাদেশের ঝিনাইদহের উপর দিয়ে গেছে, কুমিল্লার একটা ব্রিজের উপর দিয়ে গেছে। এবার হচ্ছে 23.5 দক্ষিণে পূর্ব হতে পশ্চিমে একটি রেখা কল্পনা করেছে তার নাম মকর ক্রান্তি রেখা। এবার এই কর্কট টু মকর, এই যে অঞ্চল, এর নাম হচ্ছে উষ্ণ অঞ্চল। এই জায়গা সূর্য এই পৃথিবী এইভাবে ঘোরে, সূর্য লম্ব ভাবে আলো দেয়, বুঝতে পারছেন? সূর্য লম্ব ভাবে আলো দেয়, যার কারণে এখানে বলে উষ্ণ অঞ্চল। এবার এটা একটু গোল দিয়ে আঁকা আবার শিখাবানে, এটা একটু বিষয়টা বুঝে রাখেন। এবার একটু গোল দিয়ে না আঁকলে হচ্ছে না। এবার আমি আসছি ওই পৃথিবী একটা গোল গোল আলুর মতন বা কমলা লেবুর মতন যাই বললেন। তাহলে এই বেটাটা হচ্ছে নিরক্ষরেখা দুই ভাগে ভাগ করছে পৃথিবী। এই পাশেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, আর এই পাশেরটা হচ্ছে উত্তর গোলার্ধ। নিরক্ষরেখা ভাগ করছে। এবার এই 23.5 হচ্ছে গিয়া কি রেখা? মকর ক্রান্তি রেখা, টপিক অফ ক্যাপ্রিকন। আর এটা হচ্ছে গিয়া টপিক অফ ক্যান্সার, 23.5 উত্তর আর 23.5 দক্ষিণ। এই যে অঞ্চলটা এটা হচ্ছিল কি? উষ্ণ অঞ্চল। এবার সূর্য এর পরবর্তীতে ভাই যাইতে পারে না এই কর্কট ক্রান্তি রেখার ওই সাইডে। এখানে একটা আছে 66.5°, এখানে একটা আছে 66.5°। এটারে বলা হয় উপরেটা যেহেতু সুমেরু বিন্দু, এটা সুমেরু বৃত্ত, আর এটা হচ্ছে কুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। ঠিক এই কর্কট ক্রান্তি রেখা থেকে এইটুকু নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত নাতিশীতোষ্ণ অঞ্চল। ব্যাপারটা ক্লিয়ার? এবার এখান থেকে এই পর্যন্ত হিমমন্ডল, এই পাশে হিমমন্ডল, মানে যেখানে ভাই কোনো সূর্য, অ্যান্টার্কটিকা মহাদেশ, আর এই যে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, এই যে উত্তর সাইডে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে 61 উত্তর হচ্ছিল সুমেরু বৃত্ত, আর 66 দক্ষিণ হচ্ছিল গিয়া কুমেরু বৃত্ত। তাহলে আপনারা সহজে ক্লিয়ার হলেন, এটা নিরক্ষরেখা, এটা টপিক অফ ক্যাপ্রিকন, টপিক অফ ক্যান্সার, আর হচ্ছে সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। আর এটা হচ্ছিল গিয়া ভাই অক্ষ বা মেরু রেখা বলে। মেরু রেখা একদম ভিতর দিয়ে নিয়ে যাবেন, পৃথিবীর ভিতর দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমি যদি এই বলটার একদম মাঝখান দিয়ে ফুটো করে ফেলি, এই পাশ দিয়ে বের করি, এটা হচ্ছে গিয়া একদম কি বলবো, মানে অক্ষরেখা বা মেরু রেখা। আর উপর দিয়ে, ভূপৃষ্ঠের উপর দিয়ে, এই যে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে রেখা আঁকছি এর নাম হচ্ছে মূল মধ্যরেখা। ঠিক এই মূল মধ্যরেখার অপোজিটে, মূল মধ্যরেখার অপোজিটে এরকম একটা রেখা, তার নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। সেই আন্তর্জাতিক তারিখ রেখাটা একটু বুঝছি ভাই, জিনিসটা একটু ধৈর্য সহকারে কি করেন। এইবার একটু দেখেন, এই যে 0°, এখান থেকে আসছে কত? 180°, ঠিক কিনা? আর এখান থেকে আসছে কত? 180°। মূল মধ্যরেখা এটা গ্রিনিচ শহরের উপর দিকে আছে। গ্রিনিচ শহর হচ্ছে যুক্তরাজ্যে। এই গ্রিনিচ শহরে একটি মান মন্দির আছে। মান মন্দির হচ্ছে, তাকে বলা হয়, মান মন্দির হচ্ছে কি, যেখান থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে জ্যোতিষ্ককে পর্যবেক্ষণ করা হয় তাকে বলা হয় মান মন্দির। এই গ্রিনিচ শহরের যে মান মন্দির তার নাম হচ্ছে দ্য নিউ রয়্যাল গ্রিনিচ মান মন্দির। তো সুতরাং এই গ্রিনিচ শহরের উপর দিয়ে যে দেখা গেছে সেটা মূল মধ্যরেখা। এটা ব্রিটিশদের সাম্রাজ্যবাদ, তাদের উপর দিয়ে গেছে, তাদের চিন্তা ভাবনা, অন্য চিন্তা ভাবনা অন্য জায়গায় দেওয়া যাচ্ছে। অনেকে বলে মধ্যপ্রাচ্যের উপর দিয়ে গেছে।
সে যাই হোক গ্রিনিশ শহরের উপর দিকে আছে, এই জন্য এর নাম 0 ডিগ্রি। এখন এই 15 ডিগ্রি অন্তর অন্তর আছে, এই জায়গা আছে হলো গিয়া মনে করেন 12 ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে, 12টা লেখা আছে 180 ডিগ্রি। এবার যে জিনিসটা বুঝতে চাবো একটু ক্লিয়ার করেন, 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, এটা কিন্তু সবাই জানেন। এটা কিভাবে হয়েছে আগে একটু ক্লিয়ার হবেন এই জিনিসটা ভাবিয়া। 1 ডিগ্রি সমান 4 মিনিট, এটা হচ্ছে দেখেন আহ্নিক গতি, রোটেশন বলা হয়, এটা সংখ্যা বলবো না। আর বার্ষিক গতি রিভলিউশন, রোটেশন, রেভলিউশন, এটা বাংলা আছে আর কি, ইংলিশ আছে। তাহলে আহ্নিক গতি আর বার্ষিক গতি, আহ্নিক গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে, তাহলে আপনি 0 সমান সমান 4 মিনিটের জিনিসটা বের করবো। আহ্নিক গতি হচ্ছে কি, এই যে মনে করেন সূর্য, পৃথিবী এরকম করে বেটা নিজে ঘুরছে, এরকম ঘুরতে 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 এরকম করে ঘুরতেছে। আমাদের এই বাড়ির পাশে একজন জিলেপির দোকানদার আছে, সে কয় কি সৌরজগৎ জিলেপি, এরকম করে আঁকে আঁকতে 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 মাঝখানে একটা সূর্য আঁকে দেয়। তাহলে সবসময় মাথায় রাখবেন পৃথিবী তার নিজ অক্ষে ঘুরতেছে এবং সূর্যের চারপাশে ঘুরতেছে। এটা পশ্চিম থেকে পূর্বে ঘোরে, পশ্চিম থেকে পূর্বে ঘোরে। তো এটা ঘোরে কিরকম, ঘড়ি কাঁটার বিপরীতে, ঘড়ি কাঁটার বিপরীতে সূর্য কিন্তু ঘুরতেছে। তাহলে পৃথিবী এই যে নিজ অক্ষে যে একবার ঘুরলো, নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে কত, 23 ঘন্টা 56 মিনিট। আমরা বলি যে 24 ঘন্টা, 24 ঘন্টা একদিন রাত হয়, ক্লিয়ার, সেটা 23 ঘন্টা 56 মিনিট। আবার এরকম ঘুরতে ঘুরতে পৃথিবীর সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে, যে সময় লাগে তাকে বার্ষিক গতি বলে। তাহলে এটা লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা প্রশ্ন দুটো আসে যে আহ্নিক গতি সময়কাল কত, 23 ঘন্টা 56 মিনিট। এই জিনিসটা একটু সহজে শোনেন। আহ্নিক গতির কারণে দিন রাত হয়, জোয়ার ভাটা হয়, আহ্নিক গতির কারণে দিন রাত হয়, জোয়ার ভাটা হয়। আর বার্ষিক গতির কারণে কি হয়, ঋতুর পরিবর্তন হয় আর দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়। তাহলে ঋতুর পরিবর্তন এবং হ্রাস বৃদ্ধি হয়। এবার একটু দেখেন এই জিনিসটা একটু শিখবো। পৃথিবী তার নিজ অক্ষে যদি এরকম করে ঘুরে, এরকম করিয়া, ঠিক এই যে চৌকোনা দেখলাম, এই যে নিরক্ষরেখা বললাম, এখান থেকে 180 ডিগ্রি আছে, এখান থেকে 180 ডিগ্রি, তাহলে এই যে 360 ডিগ্রি, এই পৃথিবীর 360 ডিগ্রি একবার ঘুরে আসতে, তাহলে 360 ডিগ্রি একবার ঘুরে আসতে সময় লাগে কত, 23 ঘন্টা 56 মিনিট, মানে আমি 24 ঘন্টা লিখতে পারি, ক্লিয়ার। 24 ঘন্টা বা 60 দিয়ে গুণ দিলাম, এত মিনিট। ঠিক এখন 1 ডিগ্রি ঘুরে আসতে সময় লাগে কত, 24 ইন্টু 60 ভাই হচ্ছে 360 ভাগ 6 ছক 36 7 ছক 24, তাহলে 4 মিনিট। ব্যাপারটা ক্লিয়ার। তাহলে 1 ডিগ্রি সময় সমান কত, 4 মিনিট। অর্থাৎ সূর্য 1 ডিগ্রি যদি যায় তাহলে 4 মিনিট সময় লাগবে। 1 ডিগ্রি যদি যায় তাহলে কত সময় লাগবে, 4 মিনিট। এই 1 ডিগ্রিতে বলা হয় 111 কিলোমিটার, 4 মিনিট ঘুরে। সে যাই হোক, নিরক্ষরেখায় সূর্যের গতিবেগ হচ্ছে 1700 কিলোমিটার নিরক্ষরেখায়, আর ঢাকা এলো 1600। এই গতিবেগে ঘুরতেছে ঘুরতেছে। এখন দেখেন এই যে আমরা মাঝখান দিয়া এই যে 88 90 ডিগ্রি পাইছিলাম, মনে আছে? 90 ডিগ্রি কোথার মাঝখান দিয়ে গেছে, ঢাকার মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ একটা দেশের রাজধানীর ভিতর দিয়ে গেছে। তাহলে 180 ডিগ্রি পর্যন্ত যদি 12টা রেখা হয়, তাহলে 90 ডিগ্রি পর্যন্ত কয়টা রেখা হবে, 15 ডিগ্রি অন্তর অন্তর 6টা, 15 ডিগ্রি অন্তর অন্তর কত, 6টা। তাহলে 1 ডিগ্রি অতিক্রম করতে যদি 4 মিনিট লাগে, 15 ডিগ্রি কত টাইম লাগবে, 4 15 60, মানে 1 ঘন্টা। তাহলে 6টা অতিক্রম করতে 6 ঘন্টা, ক্লিয়ার। তাহলে যেহেতু ঢাকার উপর দিয়ে গেছে, আমাদের দেশটা ছোট, তো এই কারণে ঢাকার যে টাইম সারা বাংলাদেশে সেই টাইম। অন্যান্য বৃহৎ প্রদেশ হলে পারে এদের স্থানীয় টাইম আছে, মাথার উপর সূর্য দেখে যে সময় নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হলো মানে স্থানীয় টাইম। আমরা প্রায় শেষের দিক চলে আসছি ভাই, এখন একটু বোঝার বিষয় তো।
তাহলে আমি একটু ক্লিয়ার করে এই চিত্রটা আঁকি, তাহলে বুঝতে পারবেন। এই গ্রিনিশ শহরের 0 ডিগ্রি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ঢাকার উপর দিয়ে গেছে, মানে বাংলাদেশের ঢাকার উপর দিয়ে গেছে। এখানে 6টা আছে 15 ডিগ্রি অন্তর অন্তর, 15 ডিগ্রি অন্তর অন্তর, তাহলে এক ঘন্টা এরিয়া 6 ঘন্টা। মূল মধ্যরেখার ডান পাশে যদি যান প্লাস হবে, এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে আমাদের যদি বলা হয় যে গ্রিনিশ শহরের থেকে আমাদের কয় ঘন্টা বেশি, তখন বলা হবে 6 ঘন্টা বেশি বা 6 ঘন্টা প্লাস। আপনারা ডিএসটি নাম শুনছেন না? ডিএসটি মানে ডে লাইট সেভিং টাইম। এক সময় ঘড়ি কাটায় 1 ঘন্টা বাড়াই দেওয়া হতো। ওই সময় অনেক পরীক্ষায় আছে যে গ্রিনিশের সময় থেকে আমাদের কয় ঘন্টা বেশি, তখন 7 ঘন্টা। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যদি আবার ডিএসটি চালু করা হয় তাহলে গ্রিনিশের সময় থেকে কত ঘন্টা বেশি হবে, তখন 7 ঘন্টা হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আসি, দেখেন এই পাশে যখন যাবেন তখন কিন্তু প্লাস হচ্ছে। তো এই যে 6 ঘন্টা এখানে এই 80 ডিগ্রি পর্যন্ত যাইতে লাগে কত, 12 ঘন্টা। আবার এই পাশে যাইতে লাগে কত, 12 ঘন্টা। তাহলে এই পৃথিবীটার যে গোল, এই পৃথিবীটার যে গোল, ওই গোলের যে জায়গা হবে সেটা হবে 180 ডিগ্রি রেখা। ওইটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। ওখানে কি হবে, মনে করেন এই যে গ্রিনিশ শহর, এখানে যদি 16 ডিসেম্বর সকাল 6টা হয়, 16 ডিসেম্বর সকাল 6টা হয়, এই 180 ডিগ্রি এই সাইডে যাই হবে 16 ডিসেম্বর সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা। আর ঠিক এই পাশে হবে 15 ডিসেম্বর সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা। অর্থাৎ এই 24 ঘন্টা ডিফারেন্স হবে। আর এই কারণে কোন জাহাজ এই জায়গা থেকে ওই জায়গায় গেলে পরে একদিন বাড়াই দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? আর এখান থেকে এখানে 12 ঘন্টার ডিফারেন্স হবে। তাহলে আমার কথাটা কি বুঝতে পারছেন যে গ্রিনিশ শহরে এই সাইডে গেলে দিন যোগ হয় আর এই সাইডে গেলে বিয়োগ হয়। তাহলে এখানে 16 মানে 12 ঘন্টা পর্যন্ত গেলে সন্ধ্যা 6টা হবে। এবার ওই আন্তর্জাতিক তারিখ রেখাটা ঠিক মূল মধ্যরেখার বিপরীতে। এখন ওই রেখাটা যদি সোজা আঁকা হয় তাহলে ভাই, যেমন আসোয়ান দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, কয়েকটা দ্বীপপুঞ্জ আছে, তাদের দ্বীপটা আর কি ভাগের 2 ভাগ হয়ে যায়, যার কারণে একই দেশে 2 তারিখ হয়। এই কারণে ওই যে বেরিং প্রণালীর উপর দিয়ে এরকম ভাবে আর কি সাগরের প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে গেছে, প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা। এবার প্রতিপাদয় স্থান বলে, প্রতিপাদয় স্থান হচ্ছিল গিয়া ভাই পৃথিবীর ভূপৃষ্ঠের কোন বিন্দু ঠিক বিপরীত পাশের বিন্দুকে প্রতিপাদয় স্থান, একে বলে ফুটপাদয় স্থান। আমরা একটা নাটক দেখছিলাম, মোশাররফ করিমের নাটক। এই মোশাররফ করিম ওই আমেরিকা যাওয়ার জন্য মাটি খুঁজতেছে, মাটি খুঁজতেছে, মাটি দিয়ে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সব তো এই যে ঠিক মনে করেন এই যে ঢাকা, ঢাকার এখান দিয়ে ফুটো করলাম, ফুটো করে ওই ধারে বার করলাম প্রশান্ত মহাসাগরের চিলির নিকট। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা ঠিক ভূপৃষ্ঠের এক বিন্দুর বিপরীত পাশের বিন্দুটা হচ্ছিল গিয়া আপনার প্রতিপাদয় স্থান। তাহলে আমরা কিন্তু আলোচনায় একদম শেষের দিকে চলে আসছি। এবার আরেকটা প্রশ্ন আসে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? এত মিনিট বা 8 মিনিট, সরি 8 ঘন্টা 19 মিনিট বা 20 মিনিট। এই জিনিসটা একটু ক্লিয়ার হবেন। যদি প্রশ্নে আসে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত, এত মিনিট, কিন্তু যদি আলাদাভাবে মিনিট বলা লাগে তাহলে কি হবে, যেমন 32, এটা কিন্তু 100-র মধ্যে, এই যে 0.100, 100-র মধ্যে 32। এবার 1-এর মধ্যে কত, 32 ইন্টু 100। এবার 60, এটা তো ঘন্টা মিনিট সেকেন্ড 60-এর মধ্যে আসে, তাহলে 60-এর মধ্যে কত, এটা বাদ দিলাম 60 দিয়া, 0 0 6 থাকে, 320, 320 ভাগ 6, 32। কি ভুল হয়ে গেল নাকি? 100-র মধ্যে 32, 1-এর মধ্যে কত, ও সরি এটা ভাগ উল্টে গেছে, 1-এর মধ্যে হলো 100, এবার হচ্ছে 60-এর মধ্যে, ঠিক আছে? এটা ভাগ দিলাম। এরপরে হচ্ছে গিয়া 6 দুগুণী 12, 3 6 18, 19 ভাগ 10, 1 9। বাঘটা হচ্ছে না রে ভাই, এইবার হবে না। 3 5
3 দুগুণে 6, 3 3 9, এবার হয়েছে 5, 5 ওকে 5, 4 6, 5 নং 45, 1। অর্থাৎ আমরা 8 মিনিট 19 সেকেন্ড, সরি 8 ঘন্টা 19 মিনিট বা 20 মিনিট বলতে পারি। তাহলে পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট, অথবা 8 ঘন্টা 19 মিনিট বা 20 মিনিট, যেটাই আসুক আর কি কারেক্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার আমরা এট এ গ্লান্স যদি একটা এই ক্লাসটা একটু দেখি, যে সহজে যদি আমরা বুঝতে পারি। আমরা প্রথমে ভূগোল পেলাম, জিওগ্রাফি পৃথিবীর বর্ণনা, প্রাকৃতিক ভূগোল আর হচ্ছে মানবিক ভূগোল। এই ভূগোল জিওগ্রাফি থেকে এসেছে, এটা এরোস্থেনেস, এটাই হচ্ছে জনক। এরপর মানচিত্র পেলাম হচ্ছে মার্কেটর, এই আধুনিক মানচিত্রের জনক। আর মানচিত্র দুই প্রকার, বৃহৎ স্কেলের উপর নির্ভর করে বৃহৎ স্কেল এবং ক্ষুদ্র স্কেল, আর বিষয়বস্তুর উপর ভিত্তি করে গুণগত আর হচ্ছে পরিমাণগত মানচিত্র। মানচিত্র মাপ্পা থেকে এসেছে। এর পরবর্তীতে বেবিলনে প্রথম আর কি মানচিত্র পাঠায় ইন্ডিগো মুন্ডা। এর পরবর্তীতে আমরা মহাকাশ পেয়েছি পৃথিবীতে, যার আদি অন্ত নাই, সেটা হচ্ছে মহাকাশ। স্পুটনিক 1, স্পুটনিক 2, ভস্টক 1, ভস্টক 6। এর পরবর্তীতে মহাকাশে যাবতীয় যা কিছু আছে তাই নিয়ে আমাদের মহাবিশ্ব, বিগ ব্যাং থিওরি, ল্যামেটার এটি আর কি জনক। এরপর স্টিফেন হকিং এর আধুনিক তত্ত্বের ব্যাখ্যা। মহাবিশ্বের ছায়াপথ বা আকাশগঙ্গা ছায়াপথে এখানে আছে কি আছে, আমাদের সৌরজগৎ কোপারনিকাস আবিষ্কার করেন, সূর্যকে কেন্দ্র করে যে জগৎ, তার নাম সৌরজগৎ। আইএইউ বলেছে 8টা গ্রহ আছে, 3টা আর কি বামন গ্রহ, প্লুটো, এরিস, সেরেস। 1930 সালে মার্কিনরা এটা আবিষ্কার করে, আর 2006 সালে এটা আইএইউ বাদ দিয়ে দেয়। আইএইউ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, এটা 1919 প্রাক সদর দপ্তর। আর নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা হচ্ছে 1958 সালে প্রতিষ্ঠিত। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। এর পরবর্তীতে হচ্ছে গিয়া সৌরজগতের 8টা গ্রহ, এটা হচ্ছে বুধ, বৃহস্পতি। এই চিত্রটা একটু আঁকি ভাই প্লিজ, নাহলে আপনারা বলবেন আমার পর রাগ করবেন, একটু ধৈর্য ধরবেন। সূর্য, এরপরে আছে বুধ, এই গোল্লা দিয়ে, এরপরে হচ্ছে শুক্র, এরপরে এরকম পৃথিবীর অবস্থান তৃতীয়, পৃথিবী, এরপরে আছে মঙ্গল, এরপরে আছে গিয়া বৃহস্পতি, এরপর শনি, এরপর হচ্ছে গিয়া ইউরেনাস, এরপর নেপচুন। এই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই চারটাকে বলা হয় ভূসদৃশ গ্রহ। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এটাকে বলা হয় গ্যাসীয় দানব। এই পৃথিবীতে 80 বছর গড়ে বাস করা যায়। এই বেটায় 1 সেকেন্ডের কম। এর পরবর্তীতে মঙ্গলে 1.5 মিনিট থেকে 2 মিনিট মানে বাঁচা যায়। এরপর বৃহস্পতি 1 সেকেন্ড, এরপরে শনিতে 1 ন্যানো সেকেন্ড, ইউরেনাসে 1 সেকেন্ডের কম, সরি ইউরেনাসে 1 ন্যানো সেকেন্ড, আর হলো 1 সেকেন্ডের কম। এরকম করে আর কি, বাঁচার মতো দরকার নেই। এরকম করে বুধ, শুক্র, পৃথিবী, এই পৃথিবী আছে তৃতীয় অবস্থানে। এই শুক্র আর পৃথিবী নিকটতম গ্রহ। আর এই পৃথিবীর মানে মঙ্গল গ্রহ, এটা হচ্ছে লাল শীতল ধুধু। আর এই যে বৃহস্পতি, শনি, এগুলো আর কি বৈশিষ্ট্য আপনারা তো দেখছেন। আর উপগ্রহ হচ্ছে গিয়া একটু মনে আছে, নাই 67, নাই 62, 1227 থেকে আমাদের বিয়োগ হচ্ছিল 14। এর পরবর্তীতে আমরা পৃথিবী পেয়েছি, পৃথিবীর মধ্যে 197, 195, 193। এরপরে চাঁদ অবতরণ করেন, চাঁদ 29.5 দিনে ঘুরে। শান্তসাগর, মারিয়া সাগর চাঁদে অবস্থিত। এর পরবর্তীতে আহ্নিক গতি, বার্ষিক গতি কাকে বলে? আহ্নিক গতি হচ্ছে গিয়া পৃথিবীর আবর্তন, নিজ অক্ষে একবার ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট লাগে। এই গতিকে বলা হয় আহ্নিক গতি, আর এই সময়কে বলা হয় সৌরদিন। আর এই আহ্নিক গতির কারণে দিন রাত এবং জোয়ার ভাটা অনুষ্ঠিত হয়। এরপর বার্ষিক গতি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এই গতিকে বলা হয় বার্ষিক গতি। এবং ওই যে টাইমটা গ্যাপ থাকে, যার কারণে 366 দিনের লিপ ইয়ার দেওয়া হয়। ফেব্রুয়ারিকে 1 দিন ধরা হয়। আর আন্তর্জাতিক নাগরিক রেখা প্রশান্ত মহাসাগরের ভিতর দিয়ে চলে এসেছে, দেশটা মানে ছাড়িয়ে। এরপর প্রতিবাদের স্থান, এক স্থানে বিপরীত অন্য স্থান। আজকে ভাই যেহেতু প্রথম, আজকে এই যে ছোট্ট ফ্যান কারেন্ট বন্ধ না হলে ফুসফাস অনেক কষ্ট হচ্ছে। আর লাইভে এই প্রথম আপনাদের সামনে আর কি, এর আগে আমি লাইভ ক্লাস নেই। তো ম্যানুয়াল ক্লাস হলে আরো একটু বেশি বিস্তারিত ভাবে পড়ানো যেত, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আরো কিছু তথ্য বাকি আছে। এর পরবর্তীতে ভৌগোলিক অবস্থান, আমরা যে 1864 জেলা পড়েছি, এর যেমন সিলেট হচ্ছে প্রাচীন গৌড়ের রাজা শ্রী
মানে শিলার নামে একটি হাট স্থাপন করেন গুহট। এই শিলাহাট থেকে সিলেট নামের উৎপত্তি। সুরমা নদীর তীরে অবস্থিত শিহট্ট নাম প্রাচীন নাম। এরপরে ইসে কাকুন বিবির বাড়ি রয়েছে, এম এ জি ওসমানীর বাড়ি রয়েছে, এরকম করে 64টা জেলার তথ্য এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে সীমানা বা ওই যে যে আমাদের ভারতের যে কয়টা প্রদেশ আছে, কয়টা জেলা আছে, এই সমস্ত বিষয় নিয়ে বিশাল তথ্যবহুল আরেকটা ক্লাস নিয়ে আমরা ভবিষ্যতে আসবো। সুতরাং আজকে আমার একটু ক্ষমা করবেন এই কারণে যে আমরা অনেক পরে লেটে এসেছি, এর পরবর্তীতে এসেও সুন্দরভাবে আজকের ক্লাসটা অত কন্ডাক্ট করতে পারিনি, আমার মন মতো হয়নি, আর একটু ভালো হলে পারে ভালো হতো। এর পরবর্তীতে আমরা মেসেঞ্জারে আমাকে নক করবেন, যাবতীয় প্রশ্নের ভূগোল সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আমার কাছে রেডি আছে, আমি আপনার কাছে তুলে ধরবো। এর পরবর্তীতে আমাদের পিডিএফ ফাইল আপনাদের চলে যাবে, অনেক বিষয় আছে আর অনেক বিষয়ে সেটিও নেই আমার এই লেকচারে অনেকগুলো পাবেন। সুতরাং আপনারা মার্চ ফরওয়ার্ডের সাথে থাকুন এবং সুস্থ থাকুন। এই করোনার সময় একটু আর কি কেয়ার থাকবেন, বাইরে একটু কম যাবেন আর বাড়িতে বসে পড়ালেখা করেন। আমরা সেই মহাত্মা বাদল সৈয়দ স্যারের প্রতি চিরকৃতজ্ঞতা জানিয়ে এবং এম ওবায়দুল্লাহ স্যারের প্রতি আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।